হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। জি দেখা যাচ্ছে। ট্রায়াঙ্গেল, হ্যাঁ স্কোয়ার। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাকে আশা শুনতে করি পাচ্ছেন? সবাই। হ্যাঁ জান ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি, এখানে অনেকে গত ক্লাসে উপস্থিত ছিলেন মনে হয়। গত ক্লাসে আমাদের বিনোদনের যে বিষয়টা ছিল সেটা আমরা কয়েকটা ল নিয়ে কথা বলতেছিলাম। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা মেথড ইউজ করা হয়, তার মধ্যে ইলিয়ট ওয়েব মেথড, গেন মেথড এবং রিচার্ড ওয়াইকফ মেথড। তা আমরা আসলে যে যে দিকে যাচ্ছি, এটা হয়তো গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা রিচার্ড ওয়াইকফের মেথড গুলি নিয়ে কথা বলতেছি, একদম বেসিক এবং ফান্ডামেন্টাল। আমরা গত ক্লাসে দেখলাম যে চার্ট রিডিং নিয়ে কথা বলছিলাম, যে আমরা কিভাবে চার্ট রিড করব। এর মধ্যে আমাদের অক্ষরগুলি কি কি আছে, 5টা মেজর অক্ষর ছিল, সেইগুলি সম্পর্কে আমরা জানি। সেখানে একটা একটা ল ছিল, থার্ড ল। থার্ড ল ছিল, কেউ কি বলতে পারেন যে থার্ড লটা কি ছিল? হ্যালো। হ্যাঁ জান ভাই। আচ্ছা কেউ আচ্ছা আগে ক্লাসে মনে হয় অনেকে ছিল না জান ভাই, বুঝছেন? আপনি আবার রিপিট করতে পারেন। কেউ কি ছিল না? কেউই অনেকে ছিল হয়। না। তিনটার মধ্যে একটা ল হচ্ছে ল অফ ডিমান্ড এন্ড সাপ্লাই ছিল মনে হয়। হ্যাঁ, একটা ল ছিল। ফার্স্ট যেটা ছিল, ফার্স্ট ল ছিল ডিমান্ড এবং সাপ্লাই। ভার্সেস সাপ্লাই। সেকেন্ড ল ছিল কজ ভার্সেস ইফেক্ট। থার্ড ল কি ছিল? থার্ড ল এর কথা কারো মনে আছে? জান ভাই আপনি আবার রিপিট করেন, অনেকে হয়তো মিস করছে। আচ্ছা, না একটু সাথে সাথে কথা বললে হয় কি যে আমাদের মানে আগাইতে সুবিধা হয়, যে আমরা কোন পর্যন্ত আছি, নেক্সট স্টেপ কি বলবো আর কি। আচ্ছা ভাই প্রবলেমটা হচ্ছে কি অনেকে হয়তো বা মানে সিস্টেমেটিকলি মানে আপনার শিখে নাই। থার্ড ল ছিল হচ্ছে অ্যাকুমুলেশন ছিল, না না না, ডিস্ট্রিবিউশন ছিল, ওইগুলি ছিল আমাদের সেলিং শব্দ। ক্লাইম্যাক্স ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ছিল যে ও আমরা আচ্ছা অক্ষর আচ্ছা। থেকে শব্দতে যাব যখন, তখন ওই শব্দগুলি ছিল জি একুমুলেশন, ডিস্ট্রিবিউশন, বাইং ক্লাইম্যাক্স, সেলিং ক্লাইম্যাক্স, আর হচ্ছে হ্যাঁ টেস্টিং। থার্ড লটা ছিল আমাদের, যে প্রথমে আমরা ক্যান্ডেলের স্ট্রেংথ জানার জন্য যে লটা আমাদের ছিল, সেটা ছিল ইফোর্ট। ইফোর্ট। ইফোর্ট ভার্সেস হচ্ছে রেজাল্ট। কি মনে পড়ছে? জি জি তো এটা কি আমরা আমরা বলছিলাম যে ইফোর্ট এবং রেজাল্ট দিয়ে আমরা ক্যান্ডেল গুলির সত্য বলে না মিথ্যা বলে এটা জানবো। এটা কি কেউ প্র্যাকটিস করছেন? জি। কেউ প্র্যাকটিস করে কি পাইছেন, কি দেখছেন যে এরকম যদি করা যায়? এটা যখন আমরা ভলিউম দিয়ে দেখবো যে তার পিছনে ভলিউম কত ছিল।
তখন কি ধরনের ডিফিকাল্টি মনে হয়েছে যে না এখানে তো বেশি ট্রু আসতেছে এখানে বা দেখা বেশি যাচ্ছে ফলস যে আসতেছে? ভলিউম হ্যাঁ ভলিউম বেশি হওয়ার কথা কিন্তু এখানে কম হচ্ছে, আবার ভলিউম কম হওয়ার কথা কিন্তু অনেক বেশি হচ্ছে, এরকম। বেশি হচ্ছে এগুলোকে আমরা বলছিলাম যে এগুলি হচ্ছে ট্রু ফলস, হ্যাঁ ফলস বা অ্যানোমালি বলছিলাম যে এটা হ্যাঁ জি ব্যতিক্রম। জি এখানে ব্যতিক্রম যে লগুলি আছে, ব্যতিক্রমের আমরা এরকম ভাবে বলতে পারি যে ইফোর্ট ইকুয়াল টু রেজাল্ট, যেটা ইফোর্টের সাথে রেজাল্ট মানে ক্যান্ডেলের স্প্রেড আমি একবার বলছিলাম যে আমরা ক্যান্ডেল স্প্রেডের দৈর্ঘ্য একদম হাই থেকে লো পর্যন্ত বা রেঞ্জ, ক্যান্ডেল রেঞ্জটাকে আমরা টোটাল রেজাল্ট হিসাবে নিব। যেটা ক্যান্ডেল আছে এটার হাই আর এখানে লো, এই টোটালটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটাকে আমরা রেজাল্ট হিসাবে নেব। আরেকটা দেখা গেছে যে এরকম হয় যে ইফোর্ট গ্রেটার দেন রেজাল্ট, এরকম হয় কিনা যে রেজাল্ট যতটুকু হয়তো এরকম একটা ক্যান্ডেল আছে, ছোট্ট একটা ক্যান্ডেল, কিন্তু এটার ভলিউম অনেক বেশি, যে রেজাল্ট কম কিন্তু ইফোর্টটা হচ্ছে বেশি, গ্রেটার দেন রেজাল্ট। আরেকটা জায়গায় আসে এরকম যে ইফোর্ট লেজার দেন রেজাল্ট, এরকম হয় যে অনেক বড় একটা ক্যান্ডেল, রেজাল্ট অনেক বেশি, বাট এটার ভলিউম অনেক কম, ছোট। সেটা হচ্ছে এরকম যে এফোর্ট লেজার দেন হচ্ছে রেজাল্ট, এই তিনটা। এখন আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস মানে আমরা যেটা বুঝি যে আমাদেরকে ফিউচার প্রিডিক্ট করতে হবে যে ফিউচারে কি হবে, এরকম হইলে কি হয়, ভবিষ্যৎ কি এর, এরকম হইলে এটার ভবিষ্যৎ কি, এখানে কি হইতে পারে। আমরা আসলে যে যেভাবে যে পদ্ধতিতে যাচ্ছে আমরা কখনোই, আমাদের যেহেতু একটা বড় পার্ট আছে সাইকোলজিক্যাল পার্টে আমরা কখনোই প্রিডিক্ট করতে যাব না যে এটা ফিউচার কি। আমরা সবসময় জানতে চাবো প্রেজেন্ট অবস্থা কি, এটা এইখানে মার্কেটের স্ট্রেংথ কেমন বা এখানে মার্কেটের উইকনেস কেমন। আমাদের টার্গেট থাকবে যে প্রেজেন্ট সিচুয়েশনটা জানার। ফিউচার আমরা এই জন্যই জানতে যাব না, কারণ ফিউচার যখন আমরা জানতে চাই, আমাদের যখন মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যায় যে ফিউচার এরকম হবে, আমি হয়তো কাউকে বলছি একটা শেয়ার এবিসিডি, এটার অ্যানালাইসিস বা ডায়াগনোসিস করে আমি অনেক কিছু এটা সেটা দেখে 9টা 10টা পয়েন্ট দেখে আমি বললাম যে এটা এখন বর্তমান প্রাইস 20 টাকা আছে, এটা 30 টাকা হবে, এরকম বললাম। কিন্তু এটা যদি না হয়, কারণ এটা হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি টেস্ট আমরা করি, কিন্তু এর মধ্যে তো কিছু পার্সেন্টেজ থাকেই যেটা না হওয়ার সম্ভাবনা থাকে। সেটা ধরে নিলাম এরকমই যে 5% হবে না, 5% ক্ষেত্রে হবে না, 95% ক্ষেত্রেই এটা কারেক্ট হবে, কিন্তু 5% আমার ইগোকে ইনভলভ করে দিচ্ছে। আমরা যেহেতু আমাদের জিনিসটা রাখবো না, সেই ক্ষেত্রে আমরা ইগো চলে আসে এরকম কোন জিনিস রাখবো না। এখন কথা হলো যে ফিউচার প্রিডিক্ট করতে গেলে আমাদের ইগো কিভাবে ইনভলভ হয়, এইভাবে ইনভলভ হয় যে যখন এটা হবে না তখন আমার মানসিক বা আমি ফেলিওর, আমি হইলাম না, তখন আমার নিজেকে অপরাধ বোধ তৈরি হবে একটা, যে না আমি তো এটাকে এইভাবে প্রেডিক্ট করছিলাম, এটা তো হইলো না, ফেলিওর চলে আসছে। তো হ্যাঁ জামান ভাই, আপনি মনে হয় মিট হয়ে গেছেন। হ্যাঁ জামান ভাই, আপনি মিট হয়ে গেছেন, আনমিট করে নেন। হ্যাঁ হ্যাঁ জান ভাই, হ্যাঁ আপনি হ্যাঁ মিট হয়ে গেছেন। হ্যাঁ
আজকে ক্লাস কি 9:30টায় শুরু হয়েছে নাকি 9টায়? 9:40 শুরু হয়েছে আপু। ও আচ্ছা। তো আমরা প্রেজেন্টে থাকবো, প্রেজেন্ট সিচুয়েশন কি এটা দেখবো। তো আমরা দেখলাম যে ইফোর্ট এবং রেজাল্টের যে অবস্থা, তিনটা অবস্থা দ্বারা আমাদের এখন আমরা কিছু জিনিস ইন্ডিকেশন জানবো যে যদি এরকম হয় তাহলে মার্কেট কি ইন্ডিকেট করে, যদি এরকম হয় তাহলে মার্কেট কি ধরনের ইন্ডিকেশন দেয়, এটা কি উপরে যাবে না নিচে যাবে, এরকম হইলে কি হয়, এই জিনিসগুলো জানবো। তার আগে আমরা শেষ করব তিনটা যে ল বললাম, তার থার্ড ল হচ্ছে এটা। থার্ড ল দিয়ে আমরা মোটামুটি ক্যান্ডেলের স্ট্রেংথ এবং একটা মুভের স্ট্রেংথ জানার চেষ্টা করছি যে এটা কি ধরনের স্ট্রেংথ আছে, ভলিউম এটাকে কিভাবে এফোর্ট দিচ্ছে, কোথায় এফোর্ট কম হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, ক্যান্ডেলে কোন জায়গায় সত্য কথা বলতেছে, কোথায় মিথ্যা কথা বলতেছে, এই জিনিসটা আমরা জানলাম যে একটা ট্রেড। যদি যখন আমরা দেখি যে ইফোর্ট এবং রেজাল্ট একই রকম হচ্ছে এবং প্রাইস ইনক্রিজ হচ্ছে, তখন আমরা এটাকে স্ট্রং ট্রেন্ড বলি। তখন এটাকে স্ট্রং, যে এটা স্ট্রং, এটার ডিউরেবিলিটি বেশি হবে, বেশি সময়, আরো বেশি সময়, এদিকে টাইম স্কেল এটা আরো সময় পর্যন্ত এটা এক্সটেন্ড হতে পারে। আবার যদি এরকম হয় যে ইফোর্ট বেশি হয়, তখন এই আপ ট্রেন্ডেই যদি ইফোর্ট বেশি হয় এবং রেজাল্ট কম হয়, রেজাল্টের চাইতে যদি ইফোর্ট বেশি হয়ে যায়, তখন সেটা মার্কেট স্যাচুরেটেড হয়ে যায়। আমরা বলি যে মার্কেট যে সাপ্লাই বেশি চলে আসছে, যখন ছোট ছোট মুভ দিচ্ছে বাট ভলিউম দিচ্ছে বড় বড়, অনেক বেশি বেশি এফোর্ট, তখন অল্প সময়ে মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যায়। তখন মার্কেট স্যাচুরেটেড হলে যেটা হয়, পরবর্তী ইন্ডিকেশন যে এর মার্কেট উইক হয়ে যাবে। এটা আমরা আগের একদম প্রথম একটা কথাতে বলছিলাম, যে একটা গল্প বলছিলাম, নোয়াখালী একটা গল্প বলছিলাম, এখন সেটা সিমিলার আর একটা গল্প বলি। সেটা হলো জোসেফ কেনেডির গল্প, যে ওয়াল স্ট্রিটে সে এক মুচির দোকানে জুতা পালিশ করার জন্য গেল। ওইখানে দেখলো যে মুচির দোকান, সে দোকানদার যে শোসাইনার, সে বলতেছে যে অমুক স্টক বাড়বে, অমুকটা কমবে, কয়েকটা ছেলেকে সেই ধরনের পরামর্শ দিতেছিল। তখন এটা জোসেফ কেনেডি সে শুনলো যে এরকম ঘটনা, তখন সে বুঝতে পারলো যে না, মার্কেটের অবস্থা স্যাচুরেটেড হয়ে গেছে। যেখানে শোসাইনার পর্যন্ত স্টক মার্কেট নিয়ে কথা বলে, সেখানে এটা মানে ওভার স্যাচুরেটেড। সে পরের দিন নিজে যার যে হোল্ডিংস ছিল সব সেল করে দিল। তার 2-3 দিনের মধ্যে মার্কেট বিরাট ভাবে ক্রাশ করবো। এটা সবারই। এইটার গল্পের সাথে সামঞ্জস্য হলো এটাই, যে যখন বেশি ভলিউম, ইফোর্ট বেশি হয়ে যাবে প্রাইস আপ ট্রেন্ডে, হ্যালো, তখন হ্যালো আবার বলেন। হ্যাঁ, যে আফটার আপ স্ট্রং, দেন তারপর কি আরেকটু বুঝিয়ে বলেন না? আজ আপু রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, আপনি যখন আপ রেকর্ডটা পেয়ে ট্রেন্ডে যাবেন। থাকবে, যখন ইফোর্টটা বেশি হয়ে যাবে, আমার আপ ট্রেন্ডে গেল, রেজাল্ট যে ক্যান্ডেলের যে আমরা রেজাল্ট যে স্প্রেড গুলি আছে, কতটুকু স্প্রেড, এটার চাইতে যদি ইফোর্ট বেশি হইতে থাকে, পরপর রিপোর্ট বেশি হইতে থাকে, অল্প সময়ের মধ্যে মার্কেট স্যাচুরেটেড হয়ে যায় এবং পরবর্তী এটার ইন্ডিকেশন হচ্ছে মার্কেট উইক হয়ে যাবে এবং সেটার ফলটা অনেক বেশি হয়, ফলটাও অনেক বেশি হয়, রিট্রেসমেন্টটা অনেক বেশি হবে। তো এখানে একটা শব্দ চলে আসছে পরবর্তীতে, সেটা হচ্ছে সাপ্লাই। আমরা ওই সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাইয়ের লতে যাব। এই লতে যাওয়ার আগে আমরা একটু গল্প করে নিই। একটা লতে যাওয়ার আগে আরেকটা ল হচ্ছে
ল অফ লাইফ, এটা কি কেউ জানেন? ল অফ লাইফ হচ্ছে বিলিফ, আমরা কি বিশ্বাস করি, বিশ্বাসের উপরেই আমাদের জীবন চলে। একটা সহজ বিশ্বাস আছে, সেটা হচ্ছে নাম বিশ্বাস। যে একজন মানুষ যখন নতুন আমরা একজন মানুষের সাথে পরিচিত হই, তখন তাকে যদি সে পরিচয় দেয় যে আমি অমুক বা আমি জামান, তখন মানুষের কোন রকম ভ্রু কুঁচকানো ছাড়াই সেটা বিশ্বাস করে যে না, এই নামটা তার নাম জামান, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো কিছু নাই, একদম স্বাভাবিকভাবেই মেনে নেয়। তো শেয়ার মার্কেটে আমরা যে জিনিসটা করব, শেয়ার মার্কেটে এরকম কিছু বিলিভ আছে। এই বিলিভ গুলি আমরা শেয়ার মার্কেটে যারা অলরেডি আছেন তারা জানেন যে শেয়ার মার্কেটের এরকম একদম সহজ বিশ্বাস কি কি আছে। দু একজন বলেন, কিছু কিছু বলেন যে এরকম সহজ বিশ্বাস যে আমরা এটা বিশ্বাস করি শেয়ার মার্কেটে। আমি একটা বলে দিই, যেমন দাম কম বাড়ে এবং কমে, আপ ডাউন করে, এটা একটা সহজ বিশ্বাস। প্রাইস খালি শুধু বাড়ে শুধু কম এরকম হয় না, প্রাইস আপ ডাউন করে। এরকম আর কি কি বিশ্বাস আছে? এটা আমরা সবাই জানি যে শেয়ার মার্কেটে প্রাইস আপ হয় আবার ডাউন হয়। আর কি কি হয় এরকম সহজ, একদম সরল, সিম্পল? যেমন ওর গুজব বিশ্বাস করি, একজন বললো যে এই শেয়ারটা বাড়বে, আমরা শুনেই কিনে ফেলি। রিউমার আমরা বিশ্বাস করি। আর কি বিশ্বাস করি? আর কেউ বলতে পারতেছেন না কি 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 বিশ্বাস করি? মামু বিশ্বাস করি। না, মামু ওটা বুঝতে বিশ্বাস করি পারছি। যে মামুরা কালেকশন আচ্ছা। করতেছে, ফিডিং করতেছে। হ্যাঁ, কালেকশন এটা হয়, তো বটেই। কালেকশন হয়, হ্যাঁ, ফিডিং হয়, এটা বিশ্বাস করি, রাইট একদম রাইট। সহজভাবে এটা বিশ্বাস হ্যাঁ, করি। জি জি, জি জি, আর বিশ্বাস কি করি, হ্যাঁ। বিশ্বাস করি? ভালো স্টক ডিভিডেন্ড ডিভিডেন্ড দিলে দাম বাড়বে। ভালো ডিভিডেন্ড, এই এই তো আস্তে আস্তে আসতেছে। ভালো ডিভিডেন্ড দিলে দাম বাড়বে। দামটা বাড়বে। হ্যাঁ, স্টক নো ডিভিডেন্ড ডিভিডেন্ডে দিলে জেডে যাবে। নো ডিভিডেন্ডে যেটা যাবে, এটা আমরা স্টক বলি যে ডিভিডেন্ড দিলে প্রাইস পড়ে যায়। হ্যাঁ স্টক স্টক ডিভিডেন্ড ডিভিডেন্ড দিলে আছে, স্টক ডিভিডেন্ড আছে। আর কি কি আছে এরকম? ইপিএস ভালো আপনার থাকলে, হবে হিউজে বিক্রি করতে ইপিএস হবে। ভালো হলে দাম বাড়বে। ইপিএস ভালো হলে দাম বাড়বে, ইপিএস খারাপ হলে দাম বাড়বে। হ্যাঁ, এরকম সম্ভাবনা দেখলে আমি বলি এগুলি এগুলির যে সবগুলি আসলে এরকমই বলা যায় যে এই যে যে আমরা বললাম যে কি জানি রিউমার, তারপরে স্টক জেট থাকলে এটা যদি ডিভিডেন্ড শোনা যায় তাহলে বাড়বে, কোম্পানি ভালো করবে, কোম্পানির জন্য গুড নিউজ আছে, এরকম অনেকগুলি বিশ্বাস আছে আমাদের স্টক মার্কেটে। কেউ রিউমার, কিছু চিরন্তন সত্য আছে যে প্রাইস আপ ডাউন হবেই, প্রাইস আপ ডাউন হবে, এটা সবাই মানে। রিউমার কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস, যারা ফান্ডামেন্টালিস্ট তারা ইপিএস ডিভিডেন্ড এগুলো বিশ্বাস করে, যারা ট্রেডার তারা এগুলা ডিভিডেন্ড ইপিএস এইগুলা কিছুই বিশ্বাস করে না। কিছু চিরন্তন সত্য হচ্ছে আপ ডাউন, এটা একদম সবাই বিশ্বাস করে যে না, প্রাইস বাড়েও আবার কমেও, এটা সবাই বিশ্বাস করে। ইপিএস বাড়লেই যে শেয়ারের দাম বাড়বে আর ইপিএস কমলেই যে শেয়ারের দাম কমে যাবে, এটা অনেকেই বিশ্বাস করে না। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস তারা ওটা চিন্তা করে না। দেশের ইকোনমি যদি ভালো থাকে তাহলে শেয়ারের দাম বাড়বে, খারাপ থাকলে কমবে, এটা অনেকেই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে না। তো অনেক ব্যাপার আছে, তো সবগুলিকে যদি আমি একটা পাতিলে নেই, সব যা আছে সব বিশ্বাস, কেউ বিশ্বাস করুক বা না করুক, যা কিছু আছে মার্কেটে, যত ধরনের
কথাবার্তা আছে সবগুলো একটা পাতিলে নিয়ে এটার মধ্যে নিচে আগুন ধরাইলাম, এটা ফুটতেছে ফুটতেছে, ফোটার পরে এইখান থেকে এটা বাষ্প হচ্ছে, বাষ্প হচ্ছে। এখানে যা বের হয় এটা থেকে এত সবকিছু সিদ্ধ করার পরে যা অন করলাম। জি, কেউ কিছু বলছেন? আপনি ক্লাস নেন, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে যেটা বের হয় ফাইনালি, যেটা আমাদের বের হয় সেটা হলো এরকম জিনিস বের হয়। এরকম কিছু জিনিস বের হয়, কোনোটা বের হয় গ্রিন কালার, কোনোটা রেড কালার, এরকম বের হয়। এটাই তো সত্য নাকি? জি জি। এত কিছু পরে এত রিউমার থাকে, মামু থাকে কথা বলে, অমুকে কথা বলে, ফ্রেন্ড কথা বলে, অমুকটা কেন, এটা বাড়বে, ওইটা কমবে, ওইটার অবস্থা খারাপ, ওইটা কোম্পানি জমি কিনছে, ওই কোম্পানির তো এটা অমুকের সাথে চুক্তি হয়েছে, যত কিছুই হোক চার্টে যায় আমরা ফাইনালি দেখি এরকম কয়েকটা জিনিসই দেখি। তো এই কয়েকটা জিনিস যেহেতু আমরা দেখি, এবং এখানে সবচাইতে বড় কথা ফাইনাল, কেউ হয়তো এই রিউমার বিশ্বাস করতেছে, কেউ করতেছে না, কেউ ইপিএস বিশ্বাস করতেছে, কেউ করতেছে না। বিশ্বাস অবিশ্বাস শেষ যা কিছু আছে সবকিছু যায় প্রসেস হয়ে যেটা হয় সেটা হচ্ছে এই ক্যান্ডেল গুলি তৈরি হয়। এখন এই ক্যান্ডেল গুলি আমাদের হলো মূল টার্গেট, যেগুলি আমাদেরকে কি বলতে চায় আমরা সেইগুলি শুনবো। এখন আমাদের যে একটা একটা যে বললাম যে একজন সাকসেসফুল ট্রেডারের তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে ট্রেডিং মেথোডোলজি, তারপর হচ্ছে দরকার হচ্ছে মানি ম্যানেজমেন্ট, আরেকটা দরকার হচ্ছে মেন্টাল ডিসিপ্লিন। এখন আমাদের যে ট্রেডিং মেথোডোলজি, এটা আমাদের একটা বিশ্বাস, দুইটা বিশ্বাস বা তিনটা বিশ্বাসের উপরে বেস করেই আমরা ট্রেডিং মেথোডোলজি বা ট্রেডিং সেটআপটা রেডি করব। আমরা বিশ্বাসের সাথে কন্ট্রাডিকশন আসে এই ধরনের কোনো সেটআপ রেডি করব না, যে আমি জানতেছি যে মার্কেটে প্রাইস আপ হয় এবং ডাউন হয়, এটা হচ্ছে আমার চিরন্তন সত্য, এটা আমি জানি। এখন মার্কেটে প্রাইস কিভাবে আপ হয় কিভাবে ডাউন হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। প্রাইস আপ হয় ডাউন হয়, এটা আপ হওয়ার কোনো নিয়ম আছে কিনা, ডাউন হওয়ার কোনো নিয়ম আছে কিনা, কোনো রুল মেনটেন করে কিনা, বা এটার ব্যাপারে কোনো গাইডলাইন আছে কিনা, সেটা যদি থাকে তাহলে সেটা কিভাবে হয়, প্রাইস কিভাবে আপ হয় কিভাবে ডাউন হয়। এখন যদি এইভাবে হয় যে না প্রাইস এইভাবে আপ হয়, একটা আপ ট্রেন্ড হয়, তখন আমার ট্রেডিং সেটআপটা কিভাবে হবে, যে আমি এইখান থেকে তো জানলাম না, কিন্তু এখানে যখন জানলাম যে না এখানে 1 2 দুইটা লোয়ার হায়ার লো যখন তৈরি করে, তখন এটা আবার বড় ধরনের হয়তো একটা দেয়, এটা একটা স্ট্রাকচার হয়তো আমরা জানি যে এটা একটা ফেজে চলে, এটা জানি। এখন এটার উপরে বেস করে আমাদের ট্রেডিং সেটআপ রেডি করব, যে আমি এইখানে কিনবো, এখানে যা বিক্রি করব, এখানে কিনবো, এখানে বিক্রি করব, আর এরপরে আমি দীর্ঘ সময় মার্কেট থেকে বাইরে থাকবো। আমার যদি অনেক ছোট মুভ ধরার দরকার পড়ে বা আমি যদি ততটা সতর্ক থাকি, তাহলে আমি এইখানে কিনবো, এইখানে বিক্রি করব। এরকম জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে ট্রেডিং মেথোডোলজিটা এভাবেই তৈরি করব যে আমাদের একটা বিশ্বাস, যে আমি কি বিশ্বাস করতেছি, প্রাইস আপ হয় প্রাইস ডাউন হয়, এটা কিভাবে হয় সেটার উপরে ভিত্তি করে আমাদের ট্রেডিং সেটআপটা থাকবে। এখন যেটা হলো যে প্রাইস কেন আপ হয়,
কেউ একটু বলেন যে প্রাইস কেন আপ হয়? যেমন আপনার কোম্পানির গ্রোথ যদি ভালো থাকে, আয় ভালো থাকে, তাহলে কিছুটা বাড়ে। আবার আমাদের মার্কেটে দেখা যায় যে আপনার ইপিএস খারাপ, ইপিএস কোনো অবস্থা নাই, কোম্পানি বন্ধ, কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে। হুম, এটা কোনো নিয়ম বা কোনো আইনের মধ্যে চলতেছে না। আচ্ছা। যখন এদিক বাই দিয়ে মানে প্রেশার আমরা কি বেশি করে থাকে, বলবো? বাই প্রেশার বেশি থাকলে দাম জি। বেড়ে যাবে। আচ্ছা, বেড়ে এটা কে বলছেন? আমি হাসান হাবিব বলছি। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন যে প্রাইস কখন বাড়ে? সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি আমি হলে। মনির হোসেন। ইয়েস। ও আচ্ছা আচ্ছা। প্রাইস সেনসিটিভ ইনফরমেশন যদি থাকে তখন দাম বাড়তে পারে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যদি কালেকশন করে থাকে আর কি, মামু যেটা আর কি, ওরা যদি হুম, কালেকশন করে, এই দুটো ভাও। মূলত। হুম হুম হুম। যখন শেয়ারের ডিমান্ড বাড়ে তখন প্রাইসটা বাড়ে, যখন সেলার থেকে বায়ার স্ট্রং থাকে তখনই বেসিক্যালি একটা শেয়ারের Yes. দাম বাড়ে। গুড। এখানে যারা এই কথাটা বলছেন যে ডিমান্ড যদি বেশি হয় সাপ্লাইয়ের চাইতে, ডিমান্ড ইজ গ্রেটার দেন সাপ্লাই, তখন প্রাইস আপ হবে। প্রাইস আপ হবে। আবার যখন ডিমান্ড এভাবে বলা যাবে না, এটা বলতে হবে এভাবে যে সাপ্লাই ইজ গ্রেটার দেন ডিমান্ড যখন থাকে তখন লো হবে। প্রাইস ডাউন হবে। প্রাইস ডাউন হবে। এখন এখানে যারা বলছেন অনেক সুন্দর বলছেন, এবং আমি খুবই যে না এনে অনেকে ভালো জানেন, ভালো বুঝেন, আমি আসলে এত বুঝি না। তারপরে এখানে আমি একটু ছোট জিনিস অ্যাড করি, সেটা একটা জিনিসের সাথে আসে, সেটা হলো যে যখন এই জিনিসগুলি যারা বলছেন জিপিএস বা প্রাইস সেনসিটিভ বিষয় থাকলে প্রাইস বাড়ে, সবকিছুই আমি কিন্তু আগেই এখানে প্রসেস করে ফেলছি, এবং এখানে যেটা করে ফেলছি যে এখান থেকে লাস্ট আসে আমার এরকম কিছু জিনিস আসে। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, একটু ক্লোজিং যদি উপরে থাকে, তাহলে এখানে কি হয়েছিল? এটা হলো যে ডিমান্ড বেশি ছিল সাপ্লাইয়ের চাইতে, এটা কথা সত্য, কিন্তু এখানে আরেকটা জিনিস, একটা টাকা এবং একটা নির্দিষ্ট সময় যে 2টা বাজে, এই দুইটা জিনিস, একটা হলো নির্দিষ্ট সময়, বাই অর্ডার যদি বেশি হয় সেল অর্ডারের চাইতে, বাই অর্ডার ইজ গ্রেটার দেন সেল অর্ডার, তাহলে প্রাইস বেড়ে যাবে। এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে একটা নির্দিষ্ট প্রাইস 20 টাকায় একজনে বসাইছে বাই অর্ডার বসাইছে 500 শেয়ার, আর একজন সেল অর্ডার বসাইছে 300 শেয়ার, এই 20 টাকায়, এবং সময়টা একটা নির্দিষ্ট সময়, হয়তো ধরলাম এত সময়, যে 2টা বা একটা যে কোনো সময়, তখন এই যে তারতম্যটা হইলো, এই তারতম্যর কারণে বাই অর্ডার যেহেতু বেশি আছে, ডিমান্ড যেহেতু বেশি আছে, এই ডিমান্ড যখন বেশি আছে তখন প্রাইসটা আপ হয়ে যাবে। এখানে আমাদের যে জিনিসটা চলে আসছে সাথে সাথে, সেটা হলো যে সময় একটা ইন্ডিকেটর আমাদের চলে আসছে। আমরা এই সময় নিয়েও কথা বলবো, যে সময়ে কিভাবে প্রাইস আপ হইতে থাকে সময়ের সাথে, বা সময়ের কারণে কিভাবে প্রাইস ফল করতে থাকে, এটা আলাদা পার্ট। এখানে WD জ্ঞান
তার যে বিষয়গুলি ছিল সেটা আমি একটা অল্প একটা জিনিস বলবো, যে খালি প্রাইসের সাথে টাইমের যে তিনি রিলেশনটা করছিলেন এটা কিভাবে করছিলেন, কিভাবে এটাকে দেখতেন। এটা হচ্ছে প্রাইস আর এটা হচ্ছে টাইম। তিনি প্রাইস এবং টাইম এই দুইটাকে একই জিনিস বলছেন, দুইটা সেম থিং, এটা কোনো পার্থক্য করেন না। এবং তিনি এইভাবে করতেন যে টাইম যদি 1 ইউনিট যায় তাহলে প্রাইস যাবে 1 ইউনিট। মানে প্রাইস যখন 40 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যাবে, যে আমার প্রাইস গেল 1.5 ইউনিট, টাইম গেল 1.5 ইউনিট, এটা হচ্ছে 1:1 রেশিওতে। এটাকে আমরা আমাদের যে পরবর্তীতে এই 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 জিনিসটাকে ইউজ করব, এই নিয়মটাকে ইউজ করব, সেটাকে মোমেন্টাম হিসাবে বা স্পিড অফ প্রাইস হিসাবে ব্যবহার করব। যে আমার এরকম হইতে পারে যে টাইম গেছে 1 ইউনিট, প্রাইস গেছে 2 ইউনিটস, এরকম যখন যাবে তখন এটা হচ্ছে 2:1, মানে প্রাইস হচ্ছে সময়ের দ্বিগুণ অনুপাতে যাচ্ছে। ঠিক উল্টা দিকে এরকম হইতে পারে, এটা স্লো হইতে পারে, 1:2 হইতে পারে। জ্ঞানের যে ইয়াটা ছিল, ধারণা ছিল যে প্রাইস এবং টাইম সেম থিং, এবং এটা যখন একটা স্পিডে যায় প্রাইসের, সেটা হচ্ছে এই অনুপাতগুলি মেনটেন করে 3:1, 5:8, মানে টোটাল উনি 8 ভাগে ভাগ করতেন আর কি, যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা বিস্তর ব্যাপার, এটা আসলে এখন এখানে বলতে চাচ্ছি না। যে আপাতত আমরা যতটুকু জানি যে প্রাইসের একটা স্পিড থাকে, সময়ের সাথে প্রাইসের একটা স্পিড থাকে, যে সে কিভাবে যাচ্ছে, যে সে কি সমান অনুপাতে যাচ্ছে। যেখানে আমরা বলতেছিলাম যে ইফোর্ট, যে লটা আমরা আসছিলাম যে ইফোর্ট, এখানে ইফোর্ট যদি আমি 1 হয় তাহলে প্রাইস আমরা কি সেম থাকতেছি কিনা, ইকুয়াল থাকতেছি কিনা, বা প্রাইসটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে কিনা, সেই জিনিসটার একটা অল্প বিস্তর ধারণা এটা হচ্ছে এখানে, যে ইফোর্ট ভার্সেস রেজাল্ট। এখন যেখানে ছিলাম ডিমান্ড আর সাপ্লাই, ফার্স্ট ভার্সেস সাপ্লাই। এখন আমরা যে ক্যান্ডেলগুলি দেখি, প্রথম ক্যান্ডেলেই প্রথম যে আমাদের একদম প্রথম যে জিনিসটার উপরে দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে যে ক্যান্ডেলের কালার কি, বা কালার না বলে যদি আমি বলি যে ক্লোজিং কোথায়, ক্লোজিং কি হায়ার না কি লোয়ার, আমরা কালার দিয়েই বলি, যেটা সহজ হবে আর কি আমাদের। যদি গ্রিন ক্যান্ডেল থাকে, তাহলে এখানে আমরা কি জানবো? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ জান ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। গ্রিন ক্যান্ডেল থাকলে আমরা কি জানতে পারবো? আচ্ছা আপনারা যারা কেউ জানেন, গ্রিন ক্যান্ডেল
প্রাইস আপে ক্লোজ হয়েছে। প্রাইস আপ। জি, আরেকটা ইনফরমেশন তো আমরা দিব এখান থেকে সরাসরি, ডিমান্ড ক্রিয়েট হয়েছে, মানে ডিমান্ড বেশি, ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই, মানে সাপ্লাই গ্রেটার দ্যান ডিমান্ড, সাপ্লাই বেশি, সাপ্লাই গ্রেটার দেন ডিমান্ড। বাস, একদম সিম্পল ল, সিম্পল লজিক। এখন যদি এইভাবে ডিমান্ড আমরা দেখি যে আমাদের ডিমান্ডের সাথে যদি সাপ্লাই সেম থাকে, ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই হয়, এটা মার্কেট বাড়তেছে, এভাবে বাড়তেছে, প্লাস হলো যে সাপ্লাই বাড়তেছে। আমরা ঠিক যে লটা আগে পড়ছিলাম যে এফোর্ট ভার্সেস রেজাল্ট, এখানে হচ্ছে যে আমার প্রাইস যেটা হচ্ছে আগে আমরা সত্য মিথ্যা দিয়া বলছি যে ট্রু ফলস মিস্টিরিয়াস 3 ভাবে আমরা বলছি। এখানে এই যখন আমাদের এরকম ক্যান্ডেল তৈরি হবে, একটা জায়গায় এসে এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে, বাট এখানে সাপ্লাই কম, এখানে আমাদের সবগুলি ডিমান্ড বাড়ছিল, এইটাও ডিমান্ড, এইখানেও ডিমান্ড আছে, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল এবং নিচে থেকে এটা সুইং ক্যান্ডেল। এটা অবশ্য একটু বলা দরকার ছিল যে ক্যান্ডেলের আরো কিছু নাম আছে, সেটা কি যে এই বুলিশ পিন বার যখন আমরা দেখতেছি, বুলিশ আগে বলা আছে এবং এখানে ডিমান্ডও আছে, বাট এখানে সাপ্লাই কম, ভলিউম কম, এটা কি ইন্ডিকেট করবে? হ্যাঁ জামান ভাই, ক্যান্ডেলস্টিকে বললে সবাই বুঝবে, প্রাইস অ্যাকশন হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, যেটা সে হ্যামার কিংবা ডোজি এরকম করে বললে। আচ্ছা, তাহলে এটা বলি যে এটা হচ্ছে হ্যামার। এই হ্যামার হইলে এইখানে এইখানে দেখা গেল যে সাপ্লাই নাই, বাট এখানে ডিমান্ড, যেটা উপরে ডিমান্ড চলে আসছে, এটা দিয়ে কি মিন করে, বা আপনারা যারা আছেন জানেন যে এটা কন্টিনিউশন করতে পারে, কন্টিনিউ করতে পারে ট্রেন্ড। ইয়েস, ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। কি জন্য কন্টিনিউ করতে পারে? ডিমান্ড বেশি আর সাপ্লাই কম। আচ্ছা, আর কারো কোনো মতামত আছে? সেলার যাই ছিল, বায়ার সেটা কিনে নিয়েছে, যতই সেল ছিল বায়ার কিনে নিয়ে সেটাকে আপ করে ফেলছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? যেহেতু ডিমান্ডটা বেশি, প্রাইস আলটিমেটলি আপ হবে সাপ্লাইয়ের তুলনায়। সাপ্লাই ছিল বাট সেটা কনজিউম করে নিয়েছে সাপ্লাইটা। এক সময় দেখা যাবে যে সাপ্লাই কনজিউম তখন হয় যখন এটা আপনার অনেক ভলিউম থাকে। একটা সাপ্লাই কনজিউম করতে গেলে ভলিউম অনেক বেশি দরকার হয়। এটা হয় এরকম যে আমার ডিস্ট্রিবিউশন ফেজের যখন রেজিস্ট্যান্স থাকবে, যে ওই যখন ফেজ নিয়ে আমরা বলবো, তারপরে এখানে বলি যে এরকম একটা ডিস্ট্রিবিউশন ফেজ আছে, এখানে যখন আপ ট্রেন্ড হইছে তখন এখানে যখন আসলো, এখানে এসে হয়তো একটা হ্যামার দিল, বাট এখানে অনেক ভলিউম দিল, তখন আমরা বলতে পারি যে এখানে সাপ্লাই ছিল, সাপ্লাইটাকে এখানে বায়ার কনজিউম করে নিয়েছে সাপ্লাইটা কি। কিন্তু এইখানে এই জায়গাটায় যখন আমার একটা আপ ট্রেন্ড, জাস্ট একটা আপ ট্রেন্ড মাত্র শুরু হয়েছে এখান থেকে, তখন এখানে আমরা ওইটা গত ক্লাসে বলছিলাম যে একটা টেস্ট, মার্কেট সবসময় মিস্টার মার্কেট একটা টেস্ট করে চালাবে। সে কি টেস্ট করবে? সাপ্লাই টেস্ট করবে, যে কতটুকু সাপ্লাই আছে। আগের যে ক্যান্ডেলটা থাকবে, আমরা একটা জিনিস জানি মার্কেটে সবচেয়ে বড় বিষয় জানি, সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স, যে মার্কেট প্রাইস মুভমেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে আপ হয় বা ডাউন হয়। তো এখানে যখন একটা ক্যান্ডেল, আগের ক্যান্ডেলটা থাকে এরকম একটা বুলিশ ক্যান্ডেল থাকে, এবং তারপরে এই জায়গা থেকেই হয়তো তৈরি হইলো এরকম একটা ক্যান্ডেল তৈরি হইলো, তখন সে যদি কম ভলিউম পায়, মানে লোয়ার প্রাইসে সেলার নাই, সোজা কথা যে লোয়ার প্রাইসে সেলার নাই, কেউ সেল করতে ইচ্ছুক না, এখানে ডিমান্ড ফ্যাক্ট না।
যে একটা বলিশ, জি আমি আবার বলি যে আমরা আমরা তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই ডিমান্ড, সাপ্লাই, সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপর যা কিছু তিনটা থ্রি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এক নাম্বার হচ্ছে লোকেশন, কথা বলতো, 2 নাম্বার হচ্ছে লোকেশন, 3 নাম্বার হচ্ছে লোকেশন। আমরা এই লোকেশন অনুযায়ী কি কি বোঝাচ্ছে, কি ধরনের সেন্স তৈরি হয় সেটা আমরা জানবো। সবই সাপ্লাই, সবই ডিমান্ড। আমরা একটা কথা বলি যে সাপ্লাই ডিমান্ড। জামান ভাই, আচ্ছা এটাকে আমরা কি বলতে পারি না যে হ্যামার, এটা তো হ্যামার বোঝাচ্ছেন, এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো যেহেতু আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে হ্যামার দেখাচ্ছে, এটাকে আমরা কি ঝুলন্ত হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান বলতে পারি, হ্যাঙ্গিং ম্যান বলতে পারি। যে নামে ডাকেন, বুলিশ পিন বার বললে সহজ হয়ে যায়, হ্যাঙ্গিং ম্যান বললেও সুবিধা হয়। যে নামে চিনেন জানেন, কথা একটাই। হ্যাঙ্গিং ম্যান হলে তো ডাউন ট্রেন্ডের দিকে সম্ভাবনা থাকে, তাই না? হ্যাঁ, ডাউন ট্রেন্ডের সম্ভাবনা থাকে, কিন্তু সেটা কখন? ধরেন এখানে যদি ভলিউমটা অনেক বেশি হয়ে যাইতো, এই জায়গাটা যদি ভলিউম এরকম বেশি হয়ে যাইতো, তখন আমরা এটার সম্ভাবনা ধরতাম যে এটা ডাউন ট্রেন্ড হতে পারে। কিন্তু যখন আমি দেখি যে লো প্রাইসে এই মুহূর্তে কেউ সেল করতে চাচ্ছে না, লো প্রাইসে কেউ ইন্টারেস্টেড না, লো প্রাইসে কেউ এই মুহূর্তে, যে আমি এটা বলছি যে টাইম এই সময়টা দেখতে হবে যে আমার একটা ট্রেন্ড শুরু হইলো, এইটার মধ্যে কতটুকু ভলিউম পাইছে, বা আগের পূর্ববর্তী ভলিউম এবং তার স্প্রেডকে আমরা বেঞ্চমার্ক হিসাবে ধরি সবসময়। এখন এখানে যখন আসলাম, একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে মাত্র, হয়তো 5 দিন বা 5 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 3 দিন বা 3 মাস, এরকম ক্ষেত্রে যখন আমি দেখি যে ভলিউম এরকম ছোট ছোট করে বাড়ছে, প্লাস প্রাইস বাড়ছে, ডিমান্ডের সাথে সাপ্লাই ছিল সমান্তরাল, ইকুয়াল ছিল, কিন্তু তারপরে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, বুলিশ পিন বার, কিন্তু সাপ্লাইটা কম, মানে একটা প্রাইস এই ক্যান্ডেলের নিচের যে আমরা একটা, এই রুলটা মনে বলা হয়, আচ্ছা এটা আমি বলতেছি, যে যখন এরকম আসে যে একটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু যখন ভলিউম কম থাকবে তখন সে কন্টিনিউশন দেখাবে, আর যখন এই জায়গাটাই ভলিউম বেশি হয়ে যাবে তখন সে রিভার্সাল ইন্ডিকেশন দিবে। হবে এরকম না, পরের দিন হয়তো এরকম একটা ক্যান্ডেল হইতে পারে, এরকম একটা ক্যান্ডেল হইতে পারে যে অনেক বড় ভলিউম দিছে, তারপরের দিন আবার এরকম দিয়া হয়তো এখান থেকে লোয়ার ইন্ডিকেশন দিবে। হ্যাঁ জামান ভাই, জি আচ্ছা আপনি আবার শুরু করেন। হ্যাঁ জি আচ্ছা, আপনি লোকেশন নিয়ে কথা বলতেছেন, লোকেশনটা? জি লোকেশন। এখন এখানে একটা লোকেশন, আমরা প্রথম যে ফার্স্ট ট্রেন্ড, আমরা যদি যারা জানেন ইলিয়ট ওয়েভের ধরেন এটা এভাবে আমরা একটা ট্রেন্ড তৈরি হইল, আমরা এখানে বললাম যে এখানে যখন প্রথম ওয়েভটা হয়তো এরকম ছোট ছোট ভলিউম আছে, যখন কারেকশন হয় একটা ওয়েভের, যখন আপ ট্রেন্ডে যাবে, যখন কারেকশন, আমরা যেটাকে বলি কারেকশন বা কাউন্টার, যাই বলি, যেভাবে বলি, কথা একটাই,
এটা যখন আসে তখন আমরা এখানে একটা খুবই লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে ভলিউম, সাপ্লাই। যদি এরকম হয় যে প্রাইস ফল করতেছে, রেজাল্ট বেশি, কিন্তু ভলিউম হচ্ছে এফোর্ট কম, এখানে হওয়ার কথা ছিল যে এরকম যখন প্রাইস ফল করে নিচের দিকে আসে তখন ভলিউম বেশি থাকার কথা ছিল, কিন্তু এখানে যখন কমে যায়, এটা কমে মানে সাপ্লাইও কম, ডিমান্ডও কম, তখন আমরা এটা ধরে নিই যে এটা কাউন্টার ট্রেন্ড। এখান থেকে এটা হচ্ছে শর্ট টার্মের জন্য, এটা শর্ট টার্ম ট্রেন্ড, কাউন্টার ট্রেন্ড বা শর্ট টার্মের জন্য কারেকশন। এখান থেকে প্রাইস আপ হবে এবং সেখানে এটার সাথে ভলিউম তাকে পাইতে হবে। এটা জাস্ট ট্রেন্ডের ক্ষেত্রে বলতেছি। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল আমরা বলছিলাম যে আপনারা যদি প্র্যাকটিস করেন, দেখেন যে ট্রু ফলস করতে যান, তখন ভলিউম কিন্তু এত সুন্দরভাবে আমি যেভাবে দেখাইলাম যে ভলিউম এইভাবে বেড়ে যাবে, এইভাবে এত সুন্দরভাবে বাড়ে না। ভলিউম হয়তো বাড়লো এইভাবে, এখানে আবার এরকম হইলো, আবার এরকম হইলো, কিন্তু একটা ট্রেন্ড মেনটেন করে। মাঝখানে এরকম থাকলো, এখানে হয়তো লেস এফোর্টের ক্যান্ডেল থাকলো, লেস রেজাল্টের ক্যান্ডেল থাকলো, ছোট স্পিনিং টপ থাকলো, এরকম থাকতে পারে। কিন্তু ভলিউমটা এবারে যখন আমরা ট্রেন্ড লাইন দেব, আমরা চার্টে যখন দেখব, তখন দেখব এরকম যে একটা ভলিউম আপ আছে। হ্যাঁ জান ভাই। জি আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আপনার কথা শোনা যাচ্ছিল না আর কি। কোন পর্যন্ত শুনতে পাচ্ছেন? ওই যে ভলিউমের ব্যাপারটা, যে জি, ভলিউমের সাথে ক্যান্ডেল। ভলিউমের সাথে ক্যান্ডেল, হ্যাঁ মানে এইখানে আমাদের দুইটা জিনিস, দুইটা লকে অ্যাপ্লাই করতে হবে একই সাথে। সেটা হচ্ছে যে আমার এফোর্ট ভার্সেস রেজাল্ট, আর এটা হচ্ছে ডিমান্ড ভার্সেস সাপ্লাই। দুইটা জিনিসকে আমার কম্বিনেশন করে একসাথে দেখতে হবে যে এখানে ডিমান্ড কি হয়েছিল, ক্যান্ডেলটা কি বলতেছে, বুলিশ না বিয়ারিশ, এক নাম্বার। তারপরে এখানে আমি দেখব যে এই জন্য এইটুকু স্প্রেডের জন্য আমার ইফোর্ট কতটুকু ছিল, ইফোর্টটা কি পারফেক্ট ছিল কিনা, আগের কোনো ক্যান্ডেল বা আগের কোনো ভলিউম দিয়া এটা কি পারফেক্ট ছিল কিনা। তারপরে দেখব যে এখানে আমার এই ক্যান্ডেল ট্রেন্ড অনুযায়ী এখানে সাপ্লাই কতটুকু ছিল, সাপ্লাই এটা কি পারফেক্ট ছিল কিনা। এটা দিয়ে আমাকে ট্রেন্ডের স্ট্রেংথ বা স্ট্রেন্ডের কন্টিনিউশন বা স্ট্রেন্ডের রিভার্সাল আমি এখান থেকে পাবো। তো এখানে অনেক অ্যানালাইসিস আছে যেগুলি আমি এটা বলি যে ধরেন ভলিউমের সাথে আমরা যেটা ভিপিএ বলি, ভলিউম প্রাইস অ্যানালাইসিস, এই ভিপিএ এর সাথে কম্বিনেশন মানে ভলিউমের সাথে প্রাইসের কম্বিনেশন করে যে অ্যানালাইসিসটা, এটার কোনো ইন্ডিকেটর, পারফেক্ট ইন্ডিকেটর এখনো আমার জানা নাই। কেউ যদি জানেন তাহলে বলতে পারেন যে না এই ধরনের একটা ইন্ডিকেটর আছে যেটা ভলিউম এবং প্রাইসকে ঠিকভাবে ডেসক্রাইব করে। যতগুলি ইন্ডিকেটর, ম্যাক্সিমাম ইন্ডিকেটর যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইসের উপর ভিত্তি করে, প্রাইসের উপরে ফর্মুলা দিয়া সেইগুলি তৈরি করা হয় বা তৈরি করা আছে। জি, কারো কি জানা আছে কোন ইন্ডিকেটর? না জানা নেই। না, আমি আমি এরকম পাইনি যে ভলিউমের সাথে। এখন আমাদের যে ট্রেডিং মেথোডলজি আমরা তৈরি করব, আমাদের যাই করি, আমাদের সবচেয়ে বড় একটা ব্যাপার যে আমরা এই ভলিউম প্রাইস, এটা আমার মাথার মধ্যে থাকতে হবে যে ভলিউম কি বলতেছে। কারণ ভলিউম ছাড়া চার্ট হচ্ছে বোবা চার্ট, যে শুধু প্রাইস দেখা একটা ক্যান্ডেল দেখা
এই ক্যান্ডেল হয়তো গ্রিন ক্যান্ডেল, আমি এটা অনেক বড় একটা দেখতেছি বুলিশ ইয়া করতেছে, কিন্তু অনেক সময় আমি দেখলাম যে এটা লো ভলিউম হইলে এটা হয়ে যেত, বুলিশ বলার পরে ওর নিচে চলে আসতেছে, কারণ এখানেই একটাই ব্যাপার, সেটা হলো সাপ্লাই ম্যাটার করে, সাপ্লাই ম্যাটার করে, ইফোর্ট করে, যে তার পিছনে কতটা ইফোর্ট ছিল। এখন আমাদের ট্রেডিং মেথড মানে ট্রেডিং সেটআপের জন্য আমরা যে জিনিসটা করব, আমরা ইন্ডিকেটর ইউজ করব, আর সাথে ইন্ডিকেটর দিয়া ধরা যায় না এরকম কিছু জিনিস শিখব। ইন্ডিকেটর ইউজ করব এই জন্যই যে আমাদের সেটআপটা হবে সেমি মেকানিক্যাল সেটআপ। মেকানিক্যাল বলতে এরকমই যে ধরেন আপনি একটা মুভিং এভারেজ দিলেন এরকম, যে আমি এখানে এটা যখন ক্রস ওভার ব্লু যখন ক্রস ওভার হবে তখন আমি বাই করব, আবার এখানে যখন এটা নিচে চলে আসবে ক্রস, তখন আমি এখানে সেল করব। এটা হচ্ছে মেকানিক্যাল পদ্ধতি, আপনার কোনো ইমোশনের কোনো কথা নাই, কোনো কিছু নাই, আপনার যত কিছুই মার্কেটে যা কিছুই হোক, আপনার কোনো ক্যান্ডেল আপনার চার্টে রাখার দরকার নাই, কোনো প্রাইস বারই রাখার দরকার নাই, আপনি খালি শুধু দুইটা মুভিং এভারেজ থাকবে, দুইটা মুভিং এভারেজ এনে ক্রস হইছে এখানে বাই দিবেন, ক্রস ওভার হইছে এখানে সেল দিবেন, মেকানিক্যাল ট্রেডিং। বাট এটাতে আমি যখন এটা চার্টে দেখাবো এবং এই ক্যান্ডেল ছাড়া যখন দেখাবো, আমি দুইটা মুভিং এভারেজের সেটআপ দিব, একটা হয়তো দিলাম 13 ইএমএ, আরেকটা দিলাম 8 ইএমএ, এক্সাম্পল। এটা তো কাজ করবে বা এটাই পারফেক্ট হবে সব স্টকের ক্ষেত্রে এরকম না, জাস্ট এক্সাম্পল। এটা যখন আমি দিলাম, দেওয়ার পরে আমি দেখবো যে হয়তো আমি উইকলি চার্টে দিব, উইকলি চার্টে দিব বা ডেইলি চার্টে দিব, যত টাইম ফ্রেম বড় হবে, উইকলি চার্ট, মান্থলি চার্ট, 2 উইক চার্ট, 3 উইক চার্ট, যত টাইম ফ্রেমটা বড় হবে তত ফলস সিগন্যাল, ফলস ক্রসওভারের সংখ্যা কমে যাবে। ক্রসওভার মানে আমি কিছু না কিছু পাবো, আর যত এটা ফাস্টার টাইম ফ্রেম হবে, আওয়ারলি হইতে পারে 30 মিনিট, 40 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তখন এই ক্রসওভার গুলি হয়তো দ্রুত হবে এবং দ্রুত হবে, ফাস্টার হবে, বাট এখানে ফলস থাকার সম্ভাবনাও বেশি থাকবে। আমরা দেখছি যে এই যে ট্রেডিং মেথড, এটাকে আরেকটা নাম দেয়, সেটা হচ্ছে অ্যালগো ট্রেডিং বা অ্যালগরিদমিক ট্রেডিং, কেউ বলে রোবট ট্রেডিং। এই রোবট ট্রেডিং এর সাকসেস রেট এখনো ওয়ার্ল্ডে ওইভাবে আসে নাই, যে এমনি যারা ভালো ট্রেড করতেছে, ভালো যারা করে, তারাও তাদের চাইতেও এই রেটটা কম, হয়তো বেশি সময় নিতেছে, বা আমার এইখানে প্রাইস এইখান থেকে ফল করছিল এই জায়গায়, এই পর্যন্ত আসছিল, তারপরে ডাপ হইছে, এইখানে গেছে, তারপরে এখানে আসছে, এভাবে যখন এইখানে আসছে তখন ক্রসওভার দিছে, বাট প্রাইসটা এই পর্যন্ত ছিল, এটা নিচে এখানে ছিল। আমাদের টার্গেট তো সব সময় থাকে যে আমরা একদম গোড়াটাও খাবো, আগারটাও খাবো, পুরাটাই নিব। এবং এই পদ্ধতি যদি আমি পারফেক্টলি না ধরতে পারি তাহলে অনেক রিস্ক থাকে, বাট এইখানে রিস্ক কম, প্রফিট কম, রিস্কও কম, প্রফিটও কম। আমাদের বেশি প্রফিট ধরার জন্য এইটুক আমরা পাবোই, এটা মেকানিক্যাল পদ্ধতি আমাদের লাগবে, আমরা এটা রাখবো, প্লাস এইখান থেকে আমরা অল্প অল্প রিস্ক নেওয়া শুরু করব, যখন ক্রসওভার হয়ে যাবে তখন আমরা একটু বেশি রিস্ক নেব। জাস্ট এটা ট্রেডিং মেথডের একটা পার্ট, অল্প অল্প বলতেছি, যে এখান থেকে আমরা যখন যে ক্রসওভারের নিচে আছে, প্রাইসটা অনেক বেশি, আমি বুঝতেছি যে না এই প্রাইসটা এখানে যে এটা থার্ড ওয়েভ আছে বা সেকেন্ড ওয়েভ আছে, এটা ভলিউম কমতেছে, ভলিউম সাপ্লাই কমতেছে এবং এখানে ক্যান্ডেল গুলির স্প্রেড কমে যাচ্ছে, নেরো হয়ে আসতেছে, আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, ক্যান্ডেল গুলি একদম ছোট হয়ে আসতেছে, এখানে একটা বুলিশ পিন বারও দেখলাম, তখন আমি বাই নিলাম, অল্প পরিমাণে বাই নিলাম,
তারপরে এখানে যদি একটা বুলিশ ক্যান্ডেল দেখলাম, স্ট্রং বুলিশ, এবং সেটা একটু ভলিউম বাড়ছে, এরকম যদি হয়, ভলিউম রাখতেই হবে। ভলিউম ছাড়া বোবা চার্ট, সোজা কথা, ভলিউম ছাড়া বোবা চার্ট। ভলিউম আমাকে অনেক অনেক সত্য কথা বলে দেয়। তখন এখানে দেখা গেল একটা ক্যান্ডেল বাড়ছে, এরকম হইতে পারে এখানে আবার একটু কমছে, এখানে দুইটা, যে না এটা এখনো আপে যাওয়ার মতো। এখানে যে মামুদের টেকনিক, এটা আমরা বলবো অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, এগুলা যখন আমরা যাব ওইগুলিতে অ্যাকুমুলেশনের 5টা ফেজ, এ বি সি ডি ই, এরকম 5টা ফেজে কি ধরনের অ্যাক্টিভিটি হয়, ভলিউম কি ধরনের দেখা যায়, প্রাইস কি ধরনের দেখা যায়, প্রাইস অ্যাকশন কিরকম হয়, এগুলো আমরা জানবো। তো এটা হলো যে আমি সেমি মেকানিক্যাল একটা ট্রেডিং সেটআপ রেডি করতে হবে। আমার প্রথম কাজ হচ্ছে সেটার জন্যই আমরা এগুলি শিখতেছি, এগুলা জানতেছি, ছোটখাটো জিনিস, যে ছোট ছোট সিম্পল ল যেগুলি, এগুলো যখন এরকম হবে, এখানে যদি আবার দেখা যায় যে সেম ভলিউম, এখানে একটা ক্যান্ডেল বড় হয়েছে, বুলিশ হয়েছিল, এটার ইফোর্টও ভালো ছিল, ক্যান্ডেলের সাথে ইকুয়াল, কিন্তু পরবর্তীতে যদি সেম ইকুয়ালের ভলিউম আইসে আবার রেড ক্যান্ডেল তৈরি হয়, বা রেড ক্যান্ডেল বা প্রাইস যদি ইভেন স্টেবলও হয়, যে ইনডিসিশন ক্যান্ডেলও হয়, বাট ভলিউম এটার সাথে সমান হয়, তাহলে আরো নিচে যাবে, এখনো সময় হয় নাই আপ হওয়ার জন্য। কিন্তু এখানে যদি ভলিউম কমে যায়, এই ক্যান্ডেলের পরে যদি ভলিউম কমে যায় এবং ক্যান্ডেল এইখানে থাকে, হয়তো এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেল, এই ক্যান্ডেল এর উপর থেকেই এটা আপ হবে, এই ধরনের কিছু ইন্ডিকেশন পাওয়া যায়। আর যখন এরকম ক্রস ওভার চলে আসে, তখন আরেকটা বড় ইন্ডিকেশন আসে যে না আপ হওয়ার, মানে আমরা কয়েকটা এরকম, যে যখন আমরা একটা শেয়ার বাই করব, ওয়াইকপে বলছে 9টা টেস্ট করার পরে আমরা বাই ডিসিশন নিব, 9টা টেস্ট করার পরে আমরা সেল ডিসিশন নিব। এরকম টেস্টগুলি এরকম হবে যে আমি ভলিউম দিয়া প্রাইসের সাথে আমরা দেখব যে এটা স্ট্রেংথ কেমন, ইফোর্ট কেমন, সাপ্লাই কেমন, ডিমান্ড কেমন, আরো সাপ্লাই আছে কিনা, ডাউন সাইডে কি আরো সাপ্লাই আছে কিনা। যখন দেখি যে না এখানে থাকার পরে সাপ্লাই এখানে আরো বেশি, ভলিউম আরো বেশি আসছে, তার মানে সাপ্লাই আরো আছে, একটা মামুরা যখন একটা শেয়ারকে বাড়াবে, সে ফুল একুমুলেশন না আসলে সেটাকে বেশি দূর টানতে পারবে না, তাতে সাপ্লাইকে ড্রাই করতে হবে আগে। আমার প্রথম টার্গেট থাকবে যে একটা ডাউন ট্রেন্ডে যখন আসছে, তখন এখানে সাপ্লাইটা কি অবস্থায়, সাপ্লাই স্ট্যাটাসটা আমাকে দেখতে হবে প্রথম। কেউ কি কিছু অ্যাড করতে চান এখানে? আচ্ছা, কেউ ভলিউম নিয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা, যে আপনার কিছু অ্যাড করতে চাচ্ছেন যে আপনারা যা জানেন, হ্যাঁ, এক্সপেরিয়েন্স, যে ভলিউমের সাথে ক্যান্ডেলস্টিক যারা প্র্যাকটিস করেন, যে ক্যান্ডেলস্টিক এরকম হয়েছিল, যে আমি ইউনাইটেড এয়ারের ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি। এইখানে দেখি প্রতিদিন প্রাইস কমতেছে, কিন্তু ভলিউম বেশি নাই, অল্প সামান্য পরিমাণে, হ্যাঁ অল্প কিছু দিয়ে একটু বাড়ায় একটু কমায় এরকম করতে করতে, কিন্তু ইদানিং খুব বেশি যাচ্ছে। না আপনার দেখা যায়, হ্যালো, হ্যাঁ জি, ইউনাইটেড এয়ারের আপনি ওই প্রাইস চার্টটা বের করলে দেখতে পারবেন যে ভলিউমের অবস্থাটা কিরকম বা কিভাবে প্রাইসটা কমাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আর কেউ কিছু বলবেন যে ক্যান্ডেলস্টিকের সাথে আপনার এক্সপেরিয়েন্স, যে ভলিউমের কোনো ফলস ছিল, যে হ্যামার ছিল কিন্তু মার্কেটটা ডাউনে গেছে, এরকম যে ফলস সিগন্যাল দিচ্ছে ক্যান্ডেলগুলা? এটা আসলে ওই রিয়েল চার্ট দেখলে তখন বোঝা যাবে। না না, আমি এখানে আপনাদের এক্সপেরিয়েন্সের কথা বলতেছি, যে আপনারা দেখেছেন। রিয়েল চার্টে তো বোঝা যাবে। এখন আমি রিয়েল চার্ট এখন কেন দেখাচ্ছি না, আমি একটু বলি যে রিয়েল চার্ট যখন আমি আপনাকে দেখাইতে যাব, বলতে যাব, তখন রুলগুলি থেকে আমাদের মন সরে যাবে। আমরা যে রুলগুলি, যে ডিমান্ড সাপ্লাই রুল, ইফোর্ট রেজাল্টের যে রুলস গুলি বললাম, ল গুলি বললাম, তখন ওই আপনি চার্টের দিকে মনোযোগ চলে যাবে, রুলটা মনে থাকবে না। আর হচ্ছে কি, আমাকে বলবেন যে
লোক তো চার্ট দেখে দেখে গল্প বানাইতেছে। আমি চার্ট দেখে গল্প ঠিক বানাইতে আছে, আপনার চাইতেছি এটা না, আমার খুব আমি ভালো রুলটা লাগতেছে। বলতে চাইতেছি। হ্যাঁ, রুল ঠিক আছে। রুলটা আপনি যদি মনে রাখেন, তারপরে আমি চার্টে যে না আমি, আপনি তো বলছিলেন অমুক জায়গায় যে ডিমান্ড এরকম হইলে সাপ্লাই এরকম হইলে এরকম হয়। এখন আচ্ছা দেখেন ভাই, চার্টের সাথে কতটুকু মিলে, কত পার্সেন্ট মিলে। জি জি তো আমি ভাই, চার্ট আমি দেখে দেখে বললাম যে এটা তো আপনার সাপ্লাই কম হয়েছে এই জন্য এটা পড়ে গেছে, এটা তো এই জন্য এটা হয়েছিল না, তারপরে এটা এরকম হয়েছে, ওইটা একটু বুজরুকি ব্যাপার হয়ে যাবে। এই জন্য আমি এখন আপাতত যে না আমরা ঠিক আগে আছে। রুলস গুলি শেষ করি, তারপরে রুলস গুলি যা আছে এটা আমরা চার্টের সাথে তখন আস্তে আস্তে মিলাবো যে না এইখানে আমাদের রুলস এটা ছিল, চার্টে এরকম হয় নাই, এরকম হয়েছে। ধরেন একটা ওই যে এক আপা বললেন যে ইউনাইটেড ইয়ারের চার্ট আমি দেখি নাই, জানি নাই, কিন্তু ইউনাইটেড ইয়ারে যে প্রাইস কমতেছে, দিন প্রাইস কমতেছে এরকম হইতেছে, প্লাস হলো ভলিউমও কমতেছে। হ্যাঁ, এটা কখন হইতে পারে যে একটা শেয়ারের মার্কেট ডিমান্ড নাই, তার কোনো নিউজ নাই, কোনো ভবিষ্যৎ কেউ যে বলতে পারতেছে না, মানে একটা ডরমেন্ট অবস্থায় চলে গেছে, তখন হয় কি যে প্রাইস প্রতিদিন ফল করে। এটা তো অনেক মানুষের কাছে এই শেয়ারটা ছিল, তারা কিছু কিছু করে সেল করে, আবার এখানে সেল করে, আবার কেউ কেউ কিছু কিছু আশায় তারা অল্প অল্প করে বাই করে। এখানে ইউনাইটেড এয়ারের যে সাপ্লাই আছে, যে হিউজ সাপ্লাই, এত এখানে যে সাপ্লাইটা ছিল, এই সাপ্লাইটা এই যে যে ডিমান্ড নাই, এত অল্প সময়, আবার অদূর ভবিষ্যতে এটা বাড়বে কিনা এটারও কোনো রিউমার বা নিউজ কিছুই নাই, তখন এটা দীর্ঘ মেয়াদে এই সাপ্লাইটা ড্রাই হতে থাকে। একটা সময় আসবে যখন এটা মার্কেটের কোনো নিউজ, হয়তো যদি এটার পিছনে আমরা তো একটা থিওরি প্রথমে বলছি যে ষড়যন্ত্রমূলক থিওরি আছে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের, যে তারা অ্যাকুমুলেট করতেছে হয়তো একটা জায়গা থেকে, একটা সময় আসবে যে প্রাইস অনেক পড়তেছে, প্লাস হলো ভলিউম অনেক বাড়তেছে, রিপোর্টও চলে আসছে, তখন আমার একটা ইন্ডিকেশন আসবে যে না, এটার পিছনে কেউ হয়তো বাই করতেছে অনেক পরিমাণে, এটার একটা ফিউচার তৈরি হতে পারে। আমি নিউজ জানি না, বাট চার্ট দেখে আমার এই নিউজটা বানাইতে হবে যে কে প্রাইস পড়তেছে, একটা সময় আসবে যে রেজাল্ট ইফোর্ট ইকুয়াল টু, এখন যেটা হচ্ছে যে ইফোর্টটা হচ্ছে লেস বাট রেজাল্টটা বেশি, প্রাইস ফল করতেছে, কিন্তু এনে ভলিউম কম, ইফোর্টটা কম, কিন্তু একটা সময় আসবে যে এটা ইফোর্ট ইকুয়াল টু রেজাল্ট হয়ে যাবে, তখন একটা ইন্ডিকেশন দিবে যে এখান থেকে কিছু ঘটতে পারে, রিভার্স হবে। হ্যাঁ রিভার্স হবে, এখান থেকে কিছু মানে উল্টা দিকে যাইতে পারে, প্রাইসটা বাউন্স করতে পারে। সেটা যখন আমি ভলিউম দেখব তখনই আমি এটা বুঝতে পারবো, বা ইন্ডিকেশন থাকবে যে না, এটা যেহেতু এখানে বড় বড় ভলিউম পাইতেছে, যে এক পাশে যেমন সেলার আছে, আরেক পাশে তো বায়ার আছে, কেউ কিনতেছে, সেই কিনাটা যেটা এখানে যখন ভলিউমটা আসতেছে, ইফোর্ট পাইতেছে সে সমান সমান, তখন সমান সমান যখন একটা জায়গায় ইফোর্ট ইকুয়াল টু রেজাল্ট সমান সমান হবে, তার পরবর্তী স্টেপ যেটা, সেটা এরকম হবে যে ইফোর্টটা কমে যাবে, রেজাল্টটা বেড়ে যাবে, এবং সেটা তখনই রিভার্সাল টাইম। আচ্ছা ভাই, এই ব্যাপারে একটা কথা বলি, সন্ধান ইন্স্যুরেন্স 67 লাখ লেনদেন হয়েছে কিন্তু হ্যাং, 67 লাখ শেয়ার লেনদেন হয়েছে কিন্তু হ্যাং প্রাইস, সেলার নেই। এইটা হচ্ছে একটা ব্যাপার যে হল্টেড আসলে আমাদের এই নিয়মের লতে আপনি কোনোভাবে ফালাইতে পারবেন না, এটা মার্কেটকে ইয়া করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু 67 লাখ লেনদেন হয়েছে, চিন্তা করেন। এটা যদি আমার প্রাইসে যদি এইখানে ইয়াদ না দেওয়া থাকতো, সার্কিট ব্রেকার, হ্যাঁ, তাহলে এটা আরো উঠে যেত, তাহলে এটা তো আরো উঠে যেত একদম। এখানে যেহেতু এখানে স্টপ করে দেওয়া স্টপ করে দিয়েছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তখন এখানে সেলার এই সাইডে সেলার থাকবে না, এটাই স্বাভাবিক যে না, প্রাইসটা এনে হল্টেড হইছে, আরো যাবে। সে কি কারণে সেল করবে, দেখতেছে যে এই পাশে বায়ার অনেক 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 অনেক, মানে এইখানে 67 লাখ 1 কোটির উপরে বায়ার আছে, বাট এখানে সেলার তখন কেন বিক্রি করবে, এখানে তো হল্ট, এনে তো বাধা আছে, হ্যাঁ বাধা আছে, রেজিস্ট্যান্স দিয়ে রাখছে একটা।
এটা যদি না থাকতো, সার্কিট ব্রেকার না থাকতো, তখন এটাকে এক্সপ্লেন করা যাইতো কোনো কিছু ভাবে। রাইট রাইট কিন্তু এটাকে এত আপনার যেহেতু সার্কিট ব্রেকার দেওয়া, এই ভলিউমটাকে আপনি এক্সপ্লেন করতে পারবেন না, নিয়ম দিয়ে করতে পারবেন না। জি জি জি। হ্যাঁ জান ভাই, জি তো আজকে আপাতত ক্লাস শেষ করে দেওয়া হোক, অনেক বেজে যাচ্ছে। জি আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে জামান ভাই রুলস নিয়ে কথা বলবে, থিওরি নিয়ে কথা বলবে, আমি কথা বলবো হচ্ছে প্র্যাকটিক্যালি যে মার্কেটে কি হচ্ছে। হ্যাঁ, তো মার্কেটে কি হচ্ছে এটা দেখার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক জানতে হবে, যে ক্যান্ডেলস্টিক দিয়ে দেখতে হবে। যে জামান ভাই বলেছে যে ক্যান্ডেলস্টিক দিয়ে সবই দেখা যায়, নিউজ রিউমার যা আছে সবই দেখা যায়। তো এই জন্য আমাদের একটু ক্যান্ডেলস্টিক জানতে হবে। হ্যাঁ, তো আমরা ক্যান্ডেলস্টিকে কি কি দেখবো, প্রায় 300টার মতো প্যাটার্ন আছে ক্যান্ডেলস্টিকে। তো আমরা এতভাবে দেখলে আমরা দেখতে পাবো না মার্কেটে, আমার প্র্যাকটিক্যালি দেখতে হবে। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমাদের হচ্ছে আমি খুব ছোট করে দিচ্ছি কি কি দেখতে হবে মার্কেটে। আচ্ছা, প্রথমে আমরা যেটা নিব সেটা হচ্ছে নিব হ্যামার নিব। হ্যামারটা দেখবো মার্কেটে। হ্যামারটা দেখতে এরকম। হ্যাঁ, হ্যামার, যে হ্যামার আসলে মার্কেটে কি হচ্ছে। আচ্ছা, আমার লেখাটা একটু খারাপ। হ্যামার দেখবো, সিঙ্গেল নিয়ে তো পোষাইবো না আমার, তারপরে এই দেখবো বারবার কেনার বিষয় না। জামান ভাই আপনি একটু মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ, সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না। আমার ডাবলটাই ইন্টারেস্ট আসলে, এগুলো হচ্ছে হ্যাঁ যে জামান কি ভাই, আপনি কি মিউট করতে পারতেছেন? কি হ্যালো, কথা বলছো? কি বল- শাহরিয়ার ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখন আচ্ছা, আমরা হ্যামার দেখবো, তারপর হচ্ছে স্প্রিং টপ দেখবো। স্পিনিং টপ, স্পিনিং টপ, আচ্ছা, তারপরে দেখবো হচ্ছে ডোজি। ডোজি অনেকগুলো প্যাটার্নের হয়, তা আপনি কি কি প্যাটার্ন হয় এটা একটু আমরা পড়বো, এটা পড়ে নিব ডোজি কি কি প্যাটার্নের হয়। ডোজি এগুলো আমরা সাপোর্টে দেখবো, এগুলো দেখবো তো সাপোর্টে। সাপোর্ট, সাপোর্টে দেখবো এগুলা। আচ্ছা, রেজিস্ট্যান্সে দেখবো আমরা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সে দেখবো হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার।
আচ্ছা আজকে এই পর্যন্ত, হ্যাঁ, যে আমরা এগুলো দেখবো, সাপোর্টে দেখবো হ্যাঙ্গিং ম্যান, স্পিনিং টপ, ডোজি, রেজিস্ট্যান্স দেখবো হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার। তো আসলে এর সাথে ভলিউম দেখবো যে ভলিউমে আসলে কি হচ্ছে, ভলিউমে কি হচ্ছে এটা আমরা দেখবো একটু কষ্ট করে। স্টক বাংলাদেশও আছে। হ্যাঁ, স্টক বাংলাদেশে আছে, কিন্তু ব্যাক টেস্টটা স্টক বাংলাদেশে করা যায় না। তো ব্যাক টেস্টের জন্য আমার স্টক কিংবা আমার স্টক দিয়ে করা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্টক দিয়ে করা যাবে, আবার আপনার লঙ্কা বাংলা সিকিউরিটির স্টক দিয়ে করা যাবে। আচ্ছা, ব্যাকে কয় বছর পর্যন্ত পিছনে যাওয়া যায়? 2 বছরের বেশি যাওয়ার দরকার নাই, 2 বছর বেশি যাওয়ার দরকার নেই। ও আচ্ছা, কিন্তু রেকর্ডিংটা তো আমরা পাবো, তাই তো? হ্যাঁ, রেকর্ডিংটা পাবেন, রেকর্ডিংটা পাবেন। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা ক্যান্ডেলস্টিক দেখবো যে হ্যাঁ ক্যান্ডেলস্টিক এই প্যাটার্ন গুলা কিভাবে মার্কেটে কাজ করে, কিংবা কাজ না করলে কি হচ্ছে, ভলিউমে কি হচ্ছে। তো এইগুলা ব্যাক টেস্ট না করলে আমরা ক্লিয়ার হব না যে প্রবলেমটা কোথায়। যে জামান ভাই বলেছে যে ভলিউমের সাথে যে প্রাইজের রিলেশন এবং টাইমের রিলেশন, তো আমরা যখন চেক করব তখন আমরা বুঝবো যে আসলে প্রবলেমটা কোথায়। তারপর আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে দেখবো, তারপরে মামুরা কিভাবে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন করে এটা আমরা দেখবো, যে ভলিউম দিয়ে তারা কিভাবে করতেছে, এবং সবকিছু আমাদের ক্যান্ডেলস্টিকে দেখাবে। তো আমরা আসলে ক্যান্ডেলস্টিক হয়তো অনেক কিছু দেখি, এই জন্য বুঝতে পারি না যে অনেকগুলা ক্যান্ডেলস্টিক দেখতেছি, অনেক কিছু দেখতে গিয়ে হয়তো মেন জিনিসটা ফোকাস করতে পারতেছি না। তো সেই জন্য আমরা এই ক্যান্ডেলগুলো দেখা শুরু করবো। আর ক্যান্ডেলস্টিক বেশি দরকার নাই, 8 থেকে 8টা হলে হয়ে যাচ্ছে। তো আপাতত আচ্ছা শাহরিয়ার ভাই, হ্যাঁ শাহরিয়ার ভাই, ওই যে লঙ্কা বাংলার এটা রিডিংটা কেমনে করে এটা একটু দেখান তো, রিডিংটা কেমনে করে লঙ্কা বাংলার? আচ্ছা আচ্ছা, 1 মিনিট আমি দেখাচ্ছি, কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ। এখন কারো কোনো কোশ্চেন আছে? আপাতত এইটাই আর কি, আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে শুরু করবো, যে ক্যান্ডেলস্টিক মার্কেটে সবকিছু দেখাবে আমাদের। তো আমরা যদি ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস না বুঝি তাহলে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের যে আমাদের মেইন গোল এটা আমরা ফিল আপ করতে পারবো না। আচ্ছা শাহরিয়ার ভাই, একটু ব্রেকআউট সম্পর্কে বলবেন। ব্রেকআউট হচ্ছে এটা তো থিওরিটিক্যালি জামান ভাই কি আছেন না? হ্যাঁ, এই প্রশ্ন হচ্ছে যে আপনার সাপোর্টে যদি হ্যামার থাকে। হ্যাঁ জি আসি। হ্যাঁ হ্যাঁ বলেন, টেকনিক্যালি শাহরিয়ার ভাই, জিনিসগুলো আমি বলবো, ক্যান্ডেলস্টিক টেকনিক্যাল জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনির ভাই কি জানি বলতেছিলেন? আপনার কোশ্চেন আমি বুঝছি, আপনার মনে হয় নেটের সমস্যা। আপনি বলছেন সাপোর্টে হ্যামার মানে হচ্ছে মার্কেটের লো। হ্যামার মানে হচ্ছে মার্কেটের লো। আচ্ছা, হ্যামার থাকলে হবে মার্কেটের লো। হ্যাঁ, যদি থাকে এটা কনফার্মেশন দেয় না যে এটা লো হইতে পারে, আমার কনফার্মেশন দরকার। কনফার্মেশনের জন্য আমার লাগবে হ্যামার মানে হচ্ছে এটা মার্কেটের লো। আর এই লেভেলে সেলাররা সেল করতে চায় না, এত লোতে সেলাররা সেল করতে চায় না, এখানে একটু ভলিউম কম হয়। তো হ্যামারের পরে যে আমরা দেখি যে ভলিউম আস্তে আস্তে বাড়তেছে, তার মানে মামুরা তাদের অ্যাকুমুলেশন মোটামুটি শেষ করছে, মানে এর চেয়ে লোতে আর মার্কেট যেতে পারবে না। হ্যাঁ, তার মানে হ্যামারের জায়গায় শেয়ার কেনা যায়। হ্যামারের জায়গায় হ্যামার মানে হচ্ছে মার্কেটের লো। তো আমরা প্রাইসটার সাথে ভলিউমটা দেখবো। হ্যামার মানে কিনা যায়, হ্যামার মানে কিনা যায়। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে হ্যাঁ হ্যামার মানে কিনা যাবে, সাথে ভলিউমটা যদি পজিটিভ থাকে তাহলে তো অবশ্যই কেনা যায়। হ্যামারের পরে যদি আপনি দেখেন যে ভলিউম বাড়তেছে, অল্প অল্প করে বাড়তেছে, কিংবা বাড়ার পরে কমতেছে, একদিনে তো বাড়বে না, ভলিউম বেড়ে আবার কমতেছে, তখন বোঝা যাবে যে হ্যাঁ অ্যাকুমুলেশন ফেজটা শেষের দিকে, তাহলে কেনা মানে হোল্ডিংটা শেষ হয়ে গেছে। তো আমার ক্যান্ডেলস্টিকের সাথে ভলিউমটাও লাগবে, ভলিউমটাও দেখতে হবে। তাহলে কি ভাইয়া এন্ট্রি পয়েন্টটা হচ্ছে ওই যে হ্যামারের পরে যে সময় আস্তে আস্তে কালেকশন হয় ওই জায়গাটা? আচ্ছা, হ্যামারের পরে যদি আপনারা দেখেন যে হ্যামারের পরে একটা ক্যান্ডেল হইলো, তো ভলিউমটা একটু বাড়তেছে, একটু করে বাড়তেছে, গ্রিন ভলিউম বাড়তেছে, কিংবা একদিন রেড ভলিউম হয় তারপর আবার গ্রিন হয়, কিন্তু ভলিউমটা গ্র্যাজুয়ালি বাড়ার দিকে থাকে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ অ্যাকুমুলেশন শেষ হয়ে গেছে, মার্কেট এখন মুভ করবে। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ জান ভাই, সময় থাকলে এখানে আমি একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জান ভাই, বলেন।
শেয়ার দিব? হ্যাঁ শেয়ার দেন ভাই। শাহরিয়ার ভাই আপনি যেটা বলছেন আর কি যে হ্যামার, হ্যাঁ হ্যামার এরকম হ্যামার তৈরি হয় যদি, এখানে আসলে কি একটা হ্যামারে আমরা ফুল ডিসিশন নিতে পারবো না যে আমি এন্ট্রি নিব কিনা। রাইট। এখানে এন্ট্রি নেওয়ার জন্য আমাকে যেটা দেখতে হবে ভলিউম দেখতে হবে। যদি এরকম হয় যে এখানে আসার পরে এখানে অনেক বড় বড় ক্যান্ডেল দিয়ে আসছে, এখানে ছোট ছোট ক্যান্ডেল হয়েছে, তারপরে হঠাৎ করে এরকম একটা বড় হ্যামার তৈরি হয়েছে এবং সেটা আগের যে ভলিউম ছিল ভলিউমের আগের জাস্ট এই ক্যান্ডেলের আগের ভলিউমের সমান ভলিউম দিয়েও যদি এরকম একটা হ্যামার তৈরি হয়, এটা আমাকে সিগন্যাল দিল এন্ট্রি নেওয়ার টাইম হয়েছে, বাট আমরা এন্ট্রি নিব না, পরবর্তী ক্যান্ডেলটা দেখব। এবং পরবর্তী ক্যান্ডেলটা যদি বুলিশ হয়, দেখা গেল এরকম হয়ে যেতে পারে এখানে এত বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে। কারণ আমাদের এন্ট্রি নেওয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে যে আমি যদি ডেইলি টাইম ফ্রেমে থাকি বা আওয়ারলি টাইম ফ্রেমে থাকি, টোটাল একটা ক্যান্ডেল কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো ডিসিশন নিব না। হয়তো ঠিক 59 মিনিট যদি আমি আওয়ারলি ক্যান্ডেল দেখি 59 মিনিট বা ডেইলি ক্যান্ডেল দেখি, তখন ঠিক 2টা বাজে বা 2টা 20 এরকম টাইমে আমি একটা অনুমান করতে পারবো যে না এখান থেকে এটা আপ হবে। তখন আমি যদি এরকম হয়, আমাদের যেহেতু ম্যাচুরিটি ডেট 3 দিন, আমি যদি আগের দিন আড়াইটায় নিতে পারি, মাঝখানে একদিন থেকে পরের দিন আমি যে না আমার এখানে রিস্ক থাকবে না, হয়তো 2 দিন পরে কমে গেল কিন্তু আমার রিস্কটা কমে যায় যদি আমি ওই দিনে সেম ডেতে আমি এটা এন্ট্রি নিতে পারি। তো এখানে যেটা হ্যামারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা চার্টে দেখবেন, আমার কথা বিশ্বাস করার কোনো যুক্তিকতা নাই, আমি তো শুধুই বিনোদন দেওয়ার জন্য বলতেছি। সেটা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি বা দেখছি বা আগের পিছনের যে গাইডলাইন আছে সেইগুলির ক্ষেত্রে হয় কি যে হ্যামারের যে মিডল পয়েন্ট একদম হাই থেকে এই পর্যন্ত, এই মিডল পয়েন্টে পর্যন্ত প্রাইস আবার হয়তো এরকম হয়, এই পর্যন্ত আসে। এবং এক বাই সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলছেন, আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্সের মানে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল অনুযায়ী সাপোর্ট, আমরা তো দেখি যে সুইং, যে এরকম সুইং হইলো, তারপর এরকম হইলো, এটা রেজিস্ট্যান্স হইলো, এখানে আসলো, এভাবে ব্রেকআউট হইলো, এইভাবে সুইং গুলি দেখি। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল যদি আমরা সুইং দেখি তাহলে কিভাবে দেখব যে একটা ক্যান্ডেল এরকম হইছে, এত বড় একটা ক্যান্ডেল, এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য ক্যান্ডেল। আগের ক্যান্ডেল গুলি ছোট বা ডোজি বা কিছু এরকম, কিন্তু একটা উল্লেখযোগ্য ক্যান্ডেল যখন আসবে, এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়ে যাবে এবং এটার জন্য একটা উল্লেখযোগ্য ভলিউম থাকবে, মানে মোট কথা হলো একটা ঐতিহাসিক ঘটনা থাকতে হবে ক্যান্ডেলের পিছনে, যে একটা ভালো ক্যান্ডেল, স্প্রেড ভালো, ভলিউম ভালো, টু ক্যান্ডেল, তখন পরবর্তী ক্যান্ডেলের ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে তার মিডল পয়েন্ট। পরবর্তী ক্যান্ডেল এখানে যদি সে ওপেনিং হয় নিচ পর্যন্ত, এই পর্যন্ত 50% পর্যন্ত সে নামতে পারে, এটা হচ্ছে তার ফার্স্ট রেজিস্ট্যান্স, ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড হচ্ছে যে তার লো হচ্ছে সাপোর্ট। এই সাপোর্ট যদি ভেঙে যায় পরবর্তী ক্যান্ডেল দিয়া, তখন এখানে ভলিউম বেশি যদি হয় তাহলে আমরা ধরে নিব যে এটার আয়ু শেষ হয়েছে, সে নিচের দিকে নামবে। এটা হচ্ছে যে ক্যান্ডেল টু ক্যান্ডেল। আরেকটা দেখা গেল উপরে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যে বিয়ারিশ পিন বার তৈরি হলো, তখন এইরকম তৈরি হওয়ার পরে যদি আসে, তখন এটা যদি এইভাবে মুভ হয় তাহলে এই ক্যান্ডেলের হাইটা হয়ে যায় রেজিস্ট্যান্স, কারণ এটা একটা উল্লেখযোগ্য এবং এইখান থেকে উল্লেখযোগ্য হারে এটা ভলিউম দিয়ে সে নিচে পড়ছিল, তখন এই ক্যান্ডেলটার হাই হচ্ছে তার জন্য রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স শক্তিশালী রেজিস্ট্যান্স। আরেক ভাই বললো একটা প্রশ্ন ছিল যে ব্রেকআউট কথাটা ছিল, ব্রেকআউট কিভাবে হয়, যে সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে আমরা এভাবে বলি না। আমাদের যে গাইডলাইন আছে যে একটা যখন একটা ট্রেন্ডিং
থাকে, ট্রেন্ড করে এইভাবে আপ হয়, তখন আমরা এরকম বলি যে এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। আসলে এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা অনেক ইউটিউবে পাইছি, ইয়াতে পাইছি যে ওরা হয়তো ওদের চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য বলে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আর কি মেইন গাইডলাইন আমাদের আছে ওয়াইকফ থিওরিতে, তারা বলছে যে যখন একটা শেয়ার সাইডওয়েজ মুভমেন্টে থাকে, এরকম থাকে, তখন এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তার সাপোর্ট। এইগুলো হচ্ছে সাপোর্ট পয়েন্ট। এখানে মামুরা সাপোর্ট দিয়ে রাখতেছে, আবার এখানে রেজিস্ট্যান্স হয়ে যেতেছে, সেলাররা এখান থেকে সেল দিতেছে, যখনই আসতেছে এখানে সেল প্রেসার চলে আসতেছে, রেজিস্ট্যান্স। তাহলে এই জিনিসগুলি কি, এই জিনিসগুলি কি, এটা কি, এটা কি, এটা কি, এটাকে তারা বলছে ও যে এটা হচ্ছে এরকম যে আমি যদি এভাবে একটা লাইন টানি, যে অনেকেই বলে ট্রেন্ড লাইন সাপোর্ট, কিন্তু এটাকে বলা হয় ডিমান্ড লাইন। এই নিচের এই লাইনটা যে এটা হচ্ছে ডিমান্ড জোন, এখানে ডিমান্ড জোন, এখান থেকে ডিমান্ড তৈরি হয়, এটা হচ্ছে ডিমান্ড লাইন। আর এই পাশে যেটা উপরের দিকে, এটা এরকম প্যারালাল হইতে পারে বা এরকম হইতে পারে, এরকম হইতে পারে। এটা যদি এরকম হয় আর এটা যদি এইভাবে যায়, এরকম শেপ থাকে, ওয়েভ শেপ থাকে বা কিছু, উপরের লাইনটাকে এখানে ওভারবট লাইন বলা হয়। এটা হচ্ছে ডিমান্ড লাইন, এটা হচ্ছে ওভারবট লাইন। ঠিক অপোজিট হচ্ছে এরকম যে যখন একটা শেয়ার নামবে, এটা হচ্ছে ওভারসোল্ড লাইন, আর এটা হচ্ছে সাপ্লাই লাইন। ডিমান্ড আগে এখানে নিচে ছিল ডিমান্ড লাইন, এখানে আছে সাপ্লাই লাইন। এইখান থেকে যখন এখানে আসে তখন সাপ্লাই পায়, এখানে যখন আসে তখন সাপ্লাই চলে আসে। ট্রেন্ড লাইন যেটা আমরা ট্রেন্ড লাইন সাপোর্ট বলি, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স বলি, বা মুভিং এভারেজ সাপোর্ট বলি, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স বলি, এগুলা অনেক 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 গল্প। এখন ব্রেকআউট যেটা হয়, যে একটা যখন সাইডওয়েজ একটা মুভমেন্ট চলতে থাকে, তখন এই জায়গাটা যায়, যখন এই লাইনটাকে ভেঙে ফেলে তখন এটা হচ্ছে ব্রেকআউট। আর যখন এরকম পড়বে তখন এই জায়গাটা হচ্ছে ব্রেকডাউন। এইখানে আমরা দেখবো পরবর্তীতে আমরা যখন অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন দুইটা ফেজ দেখবো, তখন জানবো যে ব্রেকআউটের আগে প্রাইস কি ধরনের অ্যাক্টিভিটি করে এই লাইনের কাছে আইসা। ব্রেকডাউন যখন হয় তখন এইখানে প্রাইস কিরকম হয়ে যায়, ভলিউম কি ধরনের কাজ করে সেটা আমরা জানবো, যে এখানে ক্যান্ডেলগুলি কিরকম তৈরি হয়, এখানে ক্যান্ডেলগুলি কেমন তৈরি হয়। তো এটাই হচ্ছে ব্রেকআউট আর ব্রেকডাউন। আর কোনো প্রশ্ন আছে ওই ভাই? ব্রেকআউট নিয়ে কোনো কথা আছে? না ভাই, থ্যাংক ইউ। অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন সম্পর্কে কিছু বলেন। আমরা তো এটা হচ্ছে আসলে আমাদের একদম লাস্ট ফেজ, যখন আমরা ফেজ অ্যানালাইসিস করব তখন। এখন আপাতত ওটা একবারে একটা একদিনে একটা যে অ্যাকুমুলেশন, একদিন শুধু অ্যাকুমুলেশন নিয়ে এখন আমরা আপাতত একদিন শুধু মার্কআপ নিয়ে বলবো, একদিন শুধু ডিস্ট্রিবিউশন নিয়ে বলবো, অ্যাকুমুলেশনের সময় সেলিং ক্লাইম্যাক্স, বাইং ক্লাইম্যাক্স আর বিভিন্ন টেস্টিং নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি ভাইয়া, জি। তো আমরা আপাতত ক্যান্ডেলস্টিক নিয়ে একটু ব্যাক টেস্ট করব। হ্যাঁ, আর আমাদের এখানে জিনিসটা হইলো এরকম যে আমরা যেগুলি যে লোগুলি এগুলি যদি আপনার ওই যে আমরা বললাম যে ইফোর্ট রেজাল্ট ডিমান্ড সাপ্লাই, এখন দুইটা রুল আমরা বলছি, এটা যদি আপনারা নিজেরা চার্টে দেখেন, দেখলে আপনারা অনেকগুলি অসঙ্গতি আপনাদের চোখে পড়বে, হয়তো মিলবে না। তখন আমরা যদি এগুলো নিয়ে ডিসকাস করি, কথা বলি, তাহলে এটা আরো অনেক ফাইন টিউন হবে। আর আমরা যদি বলে যাই আর শুনেন, এত ব্যাক টেস্টিং না করা হয়, চার্টে না দেখা হয়, আসলে তো এগুলো কোনো কাজে লাগবে না, কোনোই কাজে লাগবে না। গল্পের মতোই মনে হবে, আর কিছু না, জাস্ট একটা গল্প, বিনোদন, যে আমরা বলতেছি বাড়তেছে কমতেছে, হয় এখান থেকে বাড়বে, এরকমই। কিন্তু আপনি যখন নিজের প্র্যাকটিস করবেন, চার্টে দেখবেন,
যে আসলে এরকম ল আছে, এই লটা কি আসলেই তারা এটা ফলো করতেছে কিনা বা মানতেছে কিনা বা কি হচ্ছে, এই ধরনের জায়গায় কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যতিক্রমগুলি কি আছে, কোন জায়গায় ব্যতিক্রম হচ্ছে। আপনি যদি সুইং পয়েন্ট গুলি যদি খালি শুধু শুধু আপনার টোটাল চার্ট দেখার দরকার নাই, যে একটা সুইং পয়েন্ট এইখান থেকে আসলো, এইখানে আইসা কি ধরনের ক্যান্ডেল হয়, এইখানে আসলো এখানে ক্যান্ডেল হয়, এবং এখানে ভলিউম গুলি কি রকম হয়, বা এর আগের ক্যান্ডেল গুলি কেমন হয়, এর পরের ক্যান্ডেল গুলি কেমন হয়, এইগুলি জাস্ট একটু অবজারভেশন করলেন, যে এই নিয়মগুলি সিম্পল নিয়ম, যে আসলে এখানে ভলিউম কতটুকু পাইতেছে, কম পাইতেছে না বেশি পাইতেছে, প্রাইসটা কি বুলিশ ছিল না বিয়ারিশ ছিল, মার্কেট স্ট্রেংথটা কেমন ছিল। আচ্ছা ভাইয়া, আমরা কি তাহলে ভিপিএ 1 মিনিট যেটা দেখি বেশিরভাগই, এটা কি আমরা কি তাহলে 59 মিনিটস করে দেখবো? বিপিএ যেটা 1 মিনিট দেখেন, এটার যেটা হয়, এটা আপনি আমার স্টক বা অন্যান্য, আমার স্টকে এই সার্ভিসটা মনে হয় ভালো দেয়। এইখানে দেখা যায় যে আপনার 1 মিনিটের ইয়াতে তো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না, তাহলে আপনি এটা কেন দেখবেন? আমার কথা হলো এটা। বুঝতে পারছি, মানে এটা কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা কি 59 মিনিট? আপনি যদি মনে করেন যে ডে ট্রেডার হন, যে আপনি নেটিং করবেন বা স্কাল্পিং করবেন, তাহলে আপনি আপনার টাইম ফ্রেম কোনটা, এটা আপনি আগে সিলেক্ট করেন, যে আমি সকাল থেকে বিকালে দেখব, এর মধ্যে 4 ঘন্টার মধ্যে আমি সকালে কিনে বিকালে বিক্রি করে দিব। তখন আপনি কোনটা আপনি প্রিফার করেন, আওয়ারলি না 30 মিনিট না 15 মিনিট, কোনটা দেখতে ভালো, কয়টা ক্যান্ডেল দেখে আপনি ডিসিশন নেবেন, এটা হচ্ছে টোটালি আপনার উপরে, আপনার মনে হয়। এখন আপনি যদি সব সময় স্ক্রিনের উপরে থাকেন, স্ক্রিনের উপরে আপনি দেখবেন, আমি হয়তো মার্কেট দেখতেছি 2 ঘন্টা পর পর হয়তো আমি খেয়াল করতেছি যে দুইটা ক্যান্ডেল কি হয়েছে দেখি। কারণ আপনি যদি একদম যে না প্রত্যেক মিনিটে মিনিটে দেখবেন যে মিনিটে কি ধরনের ক্যান্ডেল হচ্ছে, আপনার যদি সেটা দেখতে ভালো লাগে, যে ভলিউম হইলো, এটা বুলিশ ক্যান্ডেল হইলো, বেয়ারিশ ক্যান্ডেল হইলো, এটা দেখতে ভালো লাগে, কিন্তু ট্রেডিং করার জন্য তো আপনি মিনিট ক্যান্ডেল দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন না, স্টক মার্কেটে না। এটা হয়তো আপনার কারেন্সি মার্কেটে আপনি ওই দেখে আপনার হয়তো, তাও কারেন্সি মার্কেটেও এত এত স্মল টাইম ফ্রেমে আসলে ইয়া হয় না, 15 মিনিট মিনিমাম দিতে হয় একটা ডিসিশন নেওয়ার জন্য। জান ভাই, আমরা এখন কিছু কোশ্চেন নিয়ে শেষ করে দেব আর কি, মানে ইয়ে হয়েছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? যে আজকে আমি বরাবর একটা গল্প, আমার এটা মনে হইতেছে যে এই গল্পটা আসলে বলা দরকার। না ঠিক আছে জান ভাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই গল্পটা বলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। এই গল্পটা বলি, এটা সব জায়গায় বলি, এটা আমার বলতে ইচ্ছা করতেছে যে এটা একটু শাসনও হবে আর কারো হয়তো কাজেও লাগতে পারে। তো এক লোক রইসুদ্দিন, তার একটা ছোট ছেলে আছে 10 বছরের, তারা এক নদীর পাড়ে বাস করে, এইখানে তাদের বসতি। তো তার ছেলে বয়স যখন 10 বছর হয়েছে, তখন রইসুদ্দিন চিন্তা করছে যে তার ছেলেকে তো ধর্ম শিক্ষা দেওয়া দরকার। তো যে চিন্তা করছে, সে চিন্তা করলো যে তার ধর্ম শিক্ষা দেওয়ার জন্য কি করা যায়, যে ওয়াজ মাহফিল হয়, সেই ওয়াজ মাহফিলে সে নিয়ে যাবে। ওয়াজ মাহফিল গুলি হয় শীতের দিনে সাধারণত হয়। একদিন তারা বাপ বেটা দুইজন রওনা দিছে, বিকালের দিকে রওনা দিল, নদী পার হয়ে, এখানে নৌকা ছিল, খেয়া নৌকা, এটাতে পার হয়ে এই পারে আইসা এইখানে হয় ওয়াজ মাহফিল, মানে নদীর ওই পারে, তার বাড়ির থেকে নদী পার হয়ে সেই ওয়াজ মাহফিলে যাইত। তারা পার হয়ে গেল, এখানে ওয়াজ শুনলো তারা বাপ বেটা রাত্র 2টা-3টা পর্যন্ত। তারপরে এখন ফিরার পালা। যখন ফিরে আসে, তখন আর কোনো নৌকা নাই, ঘাটে কোনো নৌকা নাই, কি করবে? তখন বাবা চিন্তা করলো যে নদীতে তো পানি কম, লুঙ্গিটা মাথায় বেঁধে সে এক সাঁতার দিয়ে চলে আসছে আর কি এই পারে। আর ছেলে, সে লুঙ্গি আর খুলে নাই, সে আস্তে আস্তে সাঁতরাইতেছে, আসতেছে। বাপে আইসা এদিকে আসিয়া বলতেছে যে রইসুদ্দিনের ছেলে রহিমউদ্দিন, যে রহিমউদ্দিন কি হয়েছে, এত দেরি কি জন্যে? রহিমউদ্দিন বলতেছে যে বাজান, লুঙ্গি তো পায়ের মধ্যে প্যাঁচ লেগে গেছে। পরে বাপে ছেলেরে দিল
গালি যে ওরে হারামজাদা করছিস কি, লুঙ্গি খুলে মাথায় বাঁধতে পারলি না। পরে ছেলের উত্তর ছিল এরকম যে বাজান হুজুর তো কইছে লুঙ্গি হাঁটুর উপরে তোলা পাপ গুনাহ। তখন বাবার প্রতি উত্তর হইলো যে আমি 40 বছর ধরে কোনোদিন নদীর এই পারে বাজ এই পারে আনি নাই, আর তুই একদিনেই নিয়ে আসলি। গল্পটার উদ্দেশ্য হলো এটাই যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক শুনি, অনেক দেখি, কিন্তু লাস্ট আমরা যেটা হয় আমরা আমাদের ভিতরে ঢুকাই না, এক্সারসাইজ করি না, প্র্যাকটিস করি না। আমরা অনেক দিন বছর ধরে মার্কেটে আছি, মার্কেট দেখতেছি, বিভিন্ন অ্যানালাইসিস শুনি, এখান থেকে শুনি, ইউটিউব থেকে শুনি, ফেসবুকে দেখি, কিন্তু কোনোটাই কখনোই মানে কোনো কারণেও টেস্ট করে দেখি না যে আসলে কি, আসলে এই নিয়ম যে বলা হইতেছে এটা কি মার্কেটে কাজ করে কিনা বা কিভাবে কাজ করে। কারণ আমাদের মার্কেটে যত অ্যানালাইসিস আছে তার মিক্সই হচ্ছে জাঙ্ক। তার মধ্যে জাঙ্কের মধ্যে আবার যেগুলি ভালো আছে তার গোলের মধ্যে আবার কিছু পার্সেন্টেজ আছে কন্ট্রাডিক্টরি, যে হ্যাঁ কাজ আছে কিন্তু দুইটাকে একসাথে মিলায়া আমি এমন ভাবে এক মেথড তৈরি করছি যেটা অনেক কন্ট্রাডিকশন তৈরি করে বাই সেলের ক্ষেত্রে। আর খুব অল্প সংখ্যকই আছে যেটা দিয়ে কাজ করা যায়। সেই অল্প সংখ্যক জানার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। চার্টে আপনি দেখবেন, আপনি নিজেই বের করবেন যে না এইখানে আপনি যেটা বিশ্বাস করতেছেন সেটার উপরে যদি অটল থেকে আপনি যে কোনো ডিসিশন নেন সেখান থেকে একটা আউটকাম আসবেই। কারণ কি আপনার যেটা আপনি রেডি করছেন এই সেটআপটা তো প্রফিটেবল। আপনি যে সেটআপের বাইরে না যান, সেটআপের মধ্যেই থাকেন, কোনো ইমোশনাল কোনো ডিসিশন না নেন, আমি সেটআপের মধ্যেই থাকবো, যা হয় যা দেখবো না, ক্রসওভারের পরেই দেখবো, এর আগে আমি কোনো সিদ্ধান্ত নিব না, বা এই ক্যান্ডেল পরে এটা কি বলে সেটা দেখে আমি সিদ্ধান্ত নিব, এর আগে আমি কিছু করব না। এরকম যদি আমার সেটআপের উপরে অটল থাকি আমি, তাহলে আমার কিছু রিটার্ন আসবেই, সেটা পজিটিভ। হ্যাঁ জন ভাই, জি এটাই হলো কথা, যে আমাদের যাই শুনি দেখি, আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের অনেক কিছু, অনেক শব্দ ভান্ডার, অনেক লো, এগুলো আমাদের বাড়বে, আস্তে আস্তে বাড়তে থাকবে। আর বাড়তে থাকলে ডিসিশন গুলি নিতে সহজ হবে। আসলে অ্যানালাইসিসটা সিম্পলি করতে হবে। হ্যাঁ, যে এত সিম্পলি কিছু করতে কমপ্লেক্স হবে, করার সিম্পল দরকার নেই, রাখতে হবে এবং সেটার উপরে অটল থাকতে হবে। এবং সিম্পলি সেটা প্র্যাকটিস করতে হবে যে হ্যাঁ এখানে আমার কনফিডেন্স লেভেলটা গ্রো করার জন্য যে এটা কাজ করে, কাজ না করলে কেন করতেছে না এটা নিজেই খুঁজে বের করতে হবে। আমরা তো গাইডলাইন দিব যেভাবে দেখতে হয়। তো আর কার কোনো কোশ্চেন আছে? আমরা শেষ করে দিব আজকের ক্লাসটা। হ্যাঁ চয়ন ভাই বলতে পারেন। না আমি তো মনে করেন যে আপনাদের এরকম একটা সেশন থেকেই আমার আপনাদের সাথে পরিচয়, তারপরে আমি হ্যাঁ চয়ন ভাই এই কার যেন সাউন্ড হচ্ছে, যাই হোক আপনার পেইড গ্রুপে যে মানে যে ক্লাস করেছি, হ্যাঁ আমি তো মনে করেন অনেকদিন ধরেই মানে অনেক অ্যানালাইসিস অনেকদিন ধরেই করি, অনেক স্টক বাংলাদেশ, লঙ্কা বাংলা প্রত্যেকটা ট্রেনিং নেওয়া হয়ে গেছে, যেহেতু এই লাইনে 20 বছর আছে। কিন্তু প্রত্যেকটা লোক এত জটিল করে বলে জিনিসগুলা, এত মানে আপনার এই 2 দিনে আপনাকে থ্যাঙ্কস জানানোর জন্য আমার জয়েন করা আজকের এই সেশনে। আপনি আমাদের পেইড গ্রুপে দুইজনে প্রাইস অ্যাকশনের উপরে যে সিম্পল ভাবে বলতেছেন, আমি সারা জীবন আমার বয়স 60+ ভুল শিক্ষা গ্রহণ করে মাথা আওলায় দিছে, এইটা হলো বাংলা কথা। কিন্তু আপনার কোর্সের 2 দিন করার পরে সিম্পলি যে জিনিসটা এটা জটিল করে যারা চিন্তা করছি সারা জীবনেই লস করছি। কিন্তু আপনার এই 2টা ক্লাস মানে 15 দিন ধরে আর কি, এর মধ্যেই এই 15 দিনে আমি আমাকে খুঁজে পাচ্ছি। আমি আমার যেটা হওয়া দরকার ছিল যেভাবে আপনি সিম্পল সেভাবে করতেছেন, থ্যাঙ্কস আপনাকে, ধন্যবাদ জানানোর জন্য এই ক্লাসটাতে জয়েন করা। আর যেমন ভাই তো সুপার, আমি মাঝে মাঝে আজকে একটু অন্য জায়গায় ছিলাম, এসে জয়েন করছি। আপনাদের এই গ্রুপটা খুবই স্পেশাল। হ্যাঁ, আর আপনি যেভাবে আমাদেরকে ওই প্রাইস অ্যাকশনের দিকে নিয়ে যাচ্ছেন, মানে সিম্পল, রিয়েলি গ্রেট, থ্যাঙ্কস, এইটুকুই বলতে চাই। থ্যাংক ইউ।
হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হাইবুল ভাই। না, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। না, আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, তো গ্রুপে জানাবেন যে শেখার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিংবা বা কোনো সাপোর্টের বিষয়ে জন্য। যদি স্পেশালি হ্যাঁ, জানতে চান বা না, আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগছে এবং খুব ভালো, হ্যাঁ, খুব উপকৃত হইলাম ক্লাসগুলোতে। এই ক্লাসগুলো আমার অনেক আগে দরকার ছিল। এরকম সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আজকের ক্লাসটা একটু মানে আমার আবার শুনতে হবে। আমি প্রথমে না অ্যাটেন্ড করতে সমস্যা পারিনি। নাই, রেকর্ড আছে। হ্যাঁ, রেকর্ড আমরা গ্রুপে দিয়ে দিব, রেকর্ডটা দিয়ে আচ্ছা, দিব। লঙ্কা বাংলার ওয়েবসাইটটা কি একটু বলা যাবে, বা ইয়েতে গ্রুপে দিয়ে দিবেন একটু কষ্ট করে? হ্যাঁ, আমি গ্রুপে আমারে নক করেন, আমি দিয়ে দিব, কিংবা গ্রুপে দিয়ে দিব, লিস্ট দিয়ে দিব যে কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা চার্জ দেখবেন। জি 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 ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ। হ্যাঁ, তো নেক্সট ক্লাস আবার শনিবারে হবে। নেক্সট স্যাটারডে। জি জি। আচ্ছা, শনিবার এই যে ক্লাসটা 9টা থেকে দিলে হয় না রাতে? না, 9টা থেকে দিলে হয়, 9টা একটু আর্লি হয়ে যায়। না, 9:30 ঠিক আছে, 9টায় আর্লি হয়ে যায়। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, 9:30 ঠিক আছে স্যার। ঠিক আছে, এবং পারফেক্ট সময় 11টা পর্যন্ত হইলে ওকে। জি জি জি। হ্যালো হ্যাঁ ভাই, আমি নতুন অ্যাড হয়েছি, প্লিজ আমাকে গ্রুপে অ্যাড করে নিয়ে নিয়ামুল হক। আচ্ছা, আচ্ছা, গ্রুপে আপনি গ্রুপে নাই, গ্রুপে না থাকলে তো লিংক পাওয়ার কথা না, আপনি গ্রুপে আছেন। হ্যাঁ, গ্রুপে আছি।